এবং যে মানুষগুলো হচ্ছে চিন্তা করে যে হ্যাঁ আমি শিখছি বা শিখব বা আমাকে আরও ভালোভাবে শিখতে হবে, এবং তারা শুরু করলো সাপোজ, শুরু করার পর এই কাজটা করতে যে কয়েকদিন কয়েকদিন বিসমেলা করতে যে পরে আর করে না বা পারে না, দেখা যায় ব্যস্ততা এটা সেটা। আপনি দেখবেন অনেক ফ্রিল্যান্সারও 2 দিন ফ্রিল্যান্সিং করে আর করে না, এরকম হয়। সো সেই দিক থেকে আপনাকে ওই ডেডিকেশনটা থাকতে হবে। এবং যেই মানুষগুলো কোনো রকমে শেখে এবং কিছু কয়েকটা জিনিস যেগুলো তার মজা লাগে সেগুলো করে, বাকিগুলো করে না, তো তাতে কি হয় প্রবলেমটা, শেখার যে যেই মেন্টালিটি নিয়ে শুরু করে সেটা আর শেখা হয় না। আবার দেখা যায় ব্যাকএন্ড ব্যাকএন্ড বলতেছি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এনরোল করে। আপনাদের এখানে এরকম হতে পারে যে অনেকেই থাকতে পারেন বা দু একজন থাকতে পারেন যে আহ, মানে কোর্স করার জন্য এসেছেন ঠিকই, কিন্তু কোর্স কন্টিনিউ ওইভাবে করছেন না, কিন্তু শেষের দিকে ফ্রিল্যান্সিং পার্টে আপনারা অ্যাটেন্ড করছেন এবং এইখানে খুব মনোযোগ। এবং মার্কেট প্লেসে এনরোল হওয়ার পর আপনারা প্রোফাইল ক্রিয়েট করলেন, গিগ ক্রিয়েট করলেন এবং বিসমিল্লা করলেন জিনিসটা, কিন্তু আপনার স্কিল ওইভাবে গ্যাদার না করার কারণে প্যারা তো আপনি খাবেন খাবেন, মেন্টরও প্যারা খায়। সো এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনাদের এখানে অনেকে থাকবেন যারা খুব ভালো শিখছেন, খুব ভালো মানে ডিজাইনে খুব দক্ষ হয়েছেন, হতে পারে ওয়ার্ডপ্রেসে খুব ভালো করছেন, কিন্তু মার্কেট প্লেসে আপনি কাজ পাচ্ছেন না, এমনটাও কিন্তু হয়। সো এখানে কমিউনিকেশন স্কিলের একটা গ্যাপিং একটা ব্যাপার থাকে। আবার গিক রিচ করা বা মার্কেটিং সম্পর্কে ভালো ধারণা না থাকলে সমস্যা। তো ওইগুলো আমরা কাভার করবো আস্তে আস্তে, ডে বাই ডে। এবং আপনাদের আজকে থেকে যে টপিকটা শুরু হবে এই টপিকের বেস করে আমি কিন্তু মাঝখানে মাঝখানে ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক কথা বলবো এবং ফ্রিল্যান্সিং অনেক টাস্ক দেবো, অনেক আইডিয়া দেবো। সেগুলো আপনাদের কাজে লাগবে। ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আপনারা চিন্তা করেন যে মানুষগুলো ভালোভাবে ক্লাস করছে না, তারা যদি ফ্রিল্যান্সিং ক্লাস এবং ওয়ার্ডপ্রেস ক্লাসে অ্যাটেন্ড করে এবং ভালোভাবে যদি নাও শেখানো, একটা জিনিস মাথায় রাখবেন, যারা ওয়েব ডিজাইন ভালো পারে না তারা কিন্তু ওয়ার্ডপ্রেসেও ভালো পারবে না। এবং অনেক বান্দা আছে বাংলাদেশে যারা ওয়েব ডিজাইন কোডিং পারে না কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন পারে। তারা মার্কেট প্লেসে সব ধরনের কাজ গ্রাপ করতে পারে না, ভয় পায়। কারণ কি, তারা র কোডিং জানে না এবং তারা যতটুকু পারে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই কাজগুলোই করে। এবং যদি না কাজ করতে পারে তারা কি করে, ওই রেটিং খারাপ পায়। একটা বিষয় কি, আপনি মার্কেট প্লেসে কাজ শুরু করলেন কিন্তু আপনি 3 স্টার রেটিং পাইলেন, 2 স্টার রেটিং পাইলেন বা 1 স্টার রেটিং পাইলেন, তাহলে আপনি কিসের ভিত্তিতে মার্কেট প্লেসে আসছেন? কেনই বা আপনাকে ক্লায়েন্ট 1 স্টার দিবে? 1 স্টার দেওয়ার পসিবিলিটি, যদি ক্লায়েন্ট খারাপ হয়ে থাকে তাও 1 স্টার দিবে না। আপনি যদি কাজ খুব ভালো এফোর্ট দিয়ে কাজটা করেন এবং আপনি যদি ক্লায়েন্ট যদি খারাপ খুবই বাজে হয়ে থাকে, মনে করেন সে তার স্যাটিসফ্যাকশন লেভেলটা একেবারে লো, আপনার সাথে যায় না বা তার লেভেলের সাথে আপনার স্কিল যায় না, অনেক সময় এরকম হয়, সে তারপরেও 1 স্টার দিবে না। তাহলে আপনার উপরে কতটা নেগেটিভ হলে আপনাকে 1 স্টার দিবে? আর আপনার কী এমন স্কিল আছে আপনি মার্কেট প্লেস ইনরোড হয়ে 1 স্টার রেটিং পাইলেন? আপনার কাজ করার যোগ্যতার কতটুকু, এটা কিন্তু ম্যাটার করে। সো এই কারণে আপনারা পুরোপুরি স্কিলফুল না হয়ে মার্কেট প্লেসে এনরোলড হবেন না। চুপি চুপি, গুটি গুটি, লুকায় লুকায় চোরের মতো মার্কেট প্লেসে এনরোল হওয়ার দরকার নাই। বুক ফুলায় হবেন, স্কিলফুল হয়ে হবেন। ঠিক আছে? অনেকে এগুলো করে। ছুপা রুস্তম আমরা মাঝে মাঝে বলি। কিছু পাবলিক আছে যারা প্রতি মাসে বহুত কামায় কিন্তু বলে না। বলার দরকার নাই, কিন্তু ঠেকায় পড়লে তখন নক করে। আমি দেখছি আমাকে অনেক স্টুডেন্ট, আমার এক স্টুডেন্ট আছে টপ রেটেড সেলার, আমাকে যখন ঠেকায় পড়ে, যখন ওয়েবে একটু প্রবলেম, তখন আমাকে পোক করে, ভাই এইটা হয়েছে, ক্লায়েন্ট এটা নক করছে। তখন আমি জিজ্ঞেস করি ঘটনা কি, তখন বলে যে এই ঘটনা, আমি এই লেভেলে আছি। সো ছুপারুস্তম আছে কিছু পাবলিক, বলে না সহজে। না বলার কারণ ব্যক্তিগত ব্যাপার থাকে, অনেকে বলতে চায় না, বললে সমস্যা হয়, পারিপার্শ্বিক বিষয় থাকে তো। আর আমি বলি, অনেকে আমাদের এখানে স্টুডেন্টরা বলে, তারা অ্যাপ্রিসিয়েট করে, খুশি হয়ে বলে। আমি বলি আহ, আমি বলি প্রকাশ করি আমি কি করছি। আর সাথে হচ্ছে একটা মার্কেটিংয়ের ব্যাপার থাকে যে হ্যাঁ আমরা করাই এবং করি নিজে। আপনি দেখবেন অনেক ট্রেনিং ইনস্টিটিউটে
অনেক ট্রেনিং ইনস্টিটিউটে শিখায় শিখায় বাট যে মানুষটা শেখায় সে মানুষটা নিজেও জানে না যে কিভাবে কাজ করতে হয়, কিন্তু যতটুকু গতানুগতিক জানে ততটুকু দেখায়। সো এটা আমরা দেখি, অবজার্ভ করি। সো এটা ম্যাটার করে। সো এখানে বিষয়টা হচ্ছে আপনি কতটুকু শিখছেন। একটা জিনিস বলি শোনেন, আমি ওয়ার্ডপ্রেস যে শিখেছি আমি নিজে নিজে শিখেছি, আমার কোনো মেন্টর নাই। ট্রু, কোনো মেন্টর নাই। এবং ডেভেলপমেন্ট পার্টটাও আমি শিখবে সবাইতে। এখানে শেখার আগে আমি শিখেছি, আমি ASP.NET-এর উপর প্র্যাকটিস করেছি, PHP-র উপর প্র্যাকটিস করেছি, কিন্তু প্রজেক্ট বেস লার্নিং আমি শিখিনি। আমি শিখ বিষয় যখন অ্যাটেন্ড করি তখন আস্তে আস্তে শিখি। মানে আমার তো অফিসিয়াল কাজের ক্ষেত্রে আমার স্কিল ডেভেলপমেন্টটা থাকে। সো এটা ম্যাটার করে। আপনাকে মেনশন করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশফাকুর রহমান ভাই আমাকে মেনশন করেছে। ও কিন্তু আমার স্টুডেন্ট, আমার মেন্টর না, আমার স্টুডেন্ট না। কিন্তু ও আমার কাছ থেকে যেগুলো আইডিয়া পাইছে এটার জন্য সে অ্যাপ্রিসিয়েট করে। বুঝতে পারছেন? যদিও সে শিল্প সভাতে আমাদের স্টুডেন্ট ছিল, পরবর্তীতে আমাদের এখানে ইন্টার্নও করেছিল। এবং একটা জিনিস কি, আমাদের শিল্প সভাতে যারা ইন্টার্ন করে তারা অনেক ভালো করে। এ পর্যন্ত 0% এরকম কেউ নাই, 0% যে সাকসেস হয়নি। মানে 100% সাকসেস আছে। মানে ইন্টার্নের কথা বলছি, মানে আমাদের শিল্প সভাতে সে কোর্স করার পর আমাদের সাথে কানেক্ট হয়েছে, আমাদের সাথে 2-3 মাস অফিস করেছে, অ্যাক্টিভিটি দেখেছে, প্র্যাকটিস করেছে, আমরা শিখিয়েছি বিভিন্ন রকম জিনিস, এবং কনফিডেন্স লেভেলটা আরও গ্রো হয়। আপনি যদি কিছু দেখবেন, একটা ছোট ছেলে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়াশোনা করে নাই, কিন্তু একটা ওই বাংলা মোটরে একটা কি বলে ওই মোটর, যে কার, যে অটো অটো কোম্পানি গ্যারেজে কাজ করছে। তো তার 5 বছরের এক্সপিরিয়েন্স বা তার 1 বছরের এক্সপিরিয়েন্স 5 বছরের পড়াশোনা থেকে বেশি হয় না এরকম? তো এখানেও কিন্তু ব্যাপারটা তাই ঘটে। সেগুলো ম্যাটার করে। আচ্ছা যাই হোক, আমরা অনেক কথা বললাম। এগুলো বলার কারণ আছে, কারণ হচ্ছে আপনি একটা জিনিস করছেন বা শিখছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা কী, বা আপনি কত দূর যাবেন, আপনার কত রানে যাবেন, মানে আপনার আপনার টার্গেট কী। অনেকে শর্ট রান চিন্তা করে, অনেকে বড় রান চিন্তা করে। তো ডিপেন্ড করে, আপনি যদি লং রানে যেতে চান আপনাকে ওরকম প্রিপারেশন নিতে হবে। সবারই কিন্তু এই উদ্দেশ্য লং রানে চিন্তা করা, যে আমি অনেক দূর যেতে চাই। বাট এই লং রান চিন্তা করেও ছোট ছোট অনেকগুলো টার্ন, অনেকগুলো স্লট তৈরি করতে হবে। আপনি 2 মাসে কী করবেন, 5 মাসে কী করবেন, 6 মাসে কী করবেন, এগুলো টার্গেট সেট করতে হয়। যেমন আমার একটা টার্গেট অলরেডি সেট করা আছে, শর্ট টার্গেট। এমনিতেই মাথার মধ্যে প্রতি মাসে মান্থলি একটা টার্গেট আছে আমার। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কথা বলছি, ফ্রিল্যান্সিং আমার মান্থলি একটা টার্গেট থাকে, যে আমি এটা করবো, যেভাবে হোক আমি অ্যাচিভ করবই। তো আর দ্বিতীয়ত হচ্ছে আমার এই বছরে, এই আগামী 1 বছর পর, মানে 2020 সাল যাবে, 2021 সালের শেষে এবং 2022 সালের প্রথম দিকে আমি একটা কার নেব। আমার এটা হচ্ছে ড্রিম। বুঝতে পারছেন? এবং ফ্রিল্যান্সিং করে আমি চাইলে কিন্তু যে কোনো সময় নেওয়া যায়। বাট নেওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমি কীভাবে নিচ্ছি, এটা হচ্ছে বড় বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বলতে নেই তবু আমি বলবো, সেটা হচ্ছে আমি মানুষকে সবসময় হেল্প করতে চাই ফাইন্যান্সিয়ালি। সেটা কিন্তু আমি রেগুলার করি। বুঝতে পারছেন? এটা আমি রেগুলার করি, প্রতি মাসে হোক, উইকলি হোক, দিনে হোক, যেভাবে পারি, যতটুকু পারি আমি মানুষকে হেল্প করি। এটা আমি করি, আমি মান থেকে আমার নিজের এন্ড থেকে করি। সো এগুলো আমি দেখাই না কখনো। অনেকে দেখা যায় না যে মানুষকে একটু দিয়ে একটু ছবি তোলে, আমি এগুলো দেখেন, এটা আমার হিডেন। আমি এটা কেন বলতেছি, কারণ আপনার ওই মেন্টালিটি থাকতে হবে। আপনার আরে ইন্টার্ন নিয়ে পড়ে আছেন, কারণ আমার কথা শোনেন রে ভাই। ইন্টার্ন 3 মাস, আর ইন্টার্নে কোনো ফি নাই ভাই। যদি ফি দিতে চান তাহলে দিতে পারেন, আমি খুব খুশি হব, খাইতাম একটু। আচ্ছা যাই হোক, আমরা অন্য বিষয়ে যাই। আমি স্ক্রিন শেয়ার করি। সবাই দেখতে পাচ্ছেন? ওকে। যারা, আমি যখন কথা বলবো কোনো কমেন্ট বা কোনো কোশ্চেন কিচ্ছু করবেন না। এবং আমি যখন কাজ করব তখন আপনারা অনেকে বলবেন ভাইয়া এটা দেখাবেন না, ওটা দেখাবেন না, এগুলো বলবেন না। এক ক্লাসে এত কিছু দেখাবো না। সো যতটুকু দেখানোর, যতটুকু যেই টপিকে আসবে, আমি আপনাদেরকে ভালো চিনি আপনাদের থেকে, কারণ আমি কিন্তু আপনাদের সবার চিন্তা করি, আর আপনি শুধু আপনার চিন্তা করেন। দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সো এই কারণে আমি যেটা ভালো বুঝবো সেটা আমি দিব, সেটা আপনাকে করতে হবে, ঠিক আছে?
এখন থেকে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না, কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না। অ্যাসাইনমেন্টটা আমি ফিক্সড করে দেব না, আপনাদের নিজের গরজে করবেন, বুঝতে পারছেন? আমি বলবো না যে এটা বানায় দেখান, এমনটা বলবো না। তো আপনারা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবেন, নিজেই ক্রিয়েট করে গ্রুপে শেয়ার করবেন যে ভাইয়া এটা দিছে, সরি এটা আমরা করি সবাই মিলে, হিজ হিজ হুজ হুজ, এবং পুরোটাই আপনার ক্রিয়েটিভিটি ইউজ করবেন। গাইস, আপনারা এমন একটা জায়গায় আসছেন, বেস, এটা হচ্ছে বেস, এখান থেকে আপনি শুরু করবেন ফ্রিল্যান্সিং। সো আমি এটাকে খুব গুরুত্ব দেই, খুবই গুরুত্ব দেই। এটা আপনাদের হাদিসের মতো, মানে এখন যে ফ্রিল্যান্সিংয়ের পার্টটা শুরু হবে, অ্যাকচুয়ালি আপনার ফ্রিল্যান্সিং শুরু করবেন না, আপনারা ওয়ার্ডপ্রেস শুরু করবেন। সো গাইস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব, আমি আপনাদের কিছু বিষয় নিয়ে কথা বলি, শুনেন। মার্কেট প্লেসে 70%-এরও বেশি কাজ হয় ওয়ার্ডপ্রেসে। মার্কেট প্লেস না, অ্যাকচুয়ালি এটা ভুল বললাম, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েবসাইট তৈরি হচ্ছে তার 70% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেসে। কথা বোঝা গেছে? তাহলে যদি ওয়ার্ডপ্রেসে এত বেশি ওয়েবসাইট থাকে, তার মানে কি মার্কেট প্লেসে এই ওয়ার্ডপ্রেসের প্রবলেম সলভার, ক্রিয়েটর, ডেভেলপার, ক্লায়েন্ট সবচেয়ে বেশি না? সবই তো বেশি, কিন্তু স্কিলফুল পাবলিকের সংখ্যা কম। সব কাজ সবার দ্বারা হয় না, এটা মাথায় রাখবেন। সো 70% যেহেতু কাজ, তার মানে কি মার্কেট প্লেসটা পড়ে আছে, ধুমায়া কাজ করতে পারবেন। আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে সবাই তো ফ্রিল্যান্সিং করে অনেক দূর চলে গেছে। না, সবাই কাজ করে না। আমরা একটা সার্ভে করছিলাম, সার্ভেতে, এটা আমার সার্ভে না কিন্তু, এটা ফাইবারের সার্ভে, বলা হচ্ছিল যে 55,000 অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে পুরো বাংলাদেশে, 55,000 থেকে 60,000। বাকিরা কেউ র্যান্ডম ফ্রিল্যান্সিং করে না। কথা বোঝা গেছে? ফাইবারের কথা বলছি। অথচ অ্যাকাউন্ট ভুরি ভুরি, এটা তো বোঝেন। আপনারা দেখবেন বিভিন্ন রকম গ্রুপে, বিভিন্ন রকম পেজে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ শেয়ার করে, বলে যে ফেভারিট মাই গিগ, এক্সচেঞ্জ গিগ, সব ফাউল, সব ফাউল। এইসব কিছু করতে নেই। কখনো দেখছিলেন আমি আমার গিগ শেয়ার করি? কখনো দেখছিলেন শিখবু সবার কোনো 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 ফ্রিল্যান্সার বা কোনো লার্নার গিগ শেয়ার করে? করতে পারে, সেটা কার্য বিশেষে, কিন্তু নিজে থেকে এক্সচেঞ্জ করার জন্য, ভিউয়ার্স বাড়ানোর জন্য কখনো করে না। যদি এটা আমরা স্ট্রিক্টলি মানা করে দিই, এটা করতে নেই, এগুলো করতে নেই। এবং আমি যদি দেখাই, আমি এটা ফ্রিল্যান্সিং, যখন আমাদের ফ্রিল্যান্সে পার্ট আসবে ফাইবারের, তখন আমি এটা A to Z বুঝাই দেবো, কেন করবেন কেন করবেন না। এটা হিতে বিপরীত হয়, ভালো কিছু হয় না, বরং খারাপ হয়। এবং যেই মানুষটা নিজের স্কিল নাই, সেই মানুষটাই গিগ শেয়ার করে। গিগ শেয়ার কেন করব? আমার যদি কোয়ালিটি থাকে, আমি বিট করব, কাজ নেব, রাইট? আমি গিগ শেয়ার করতে যাব কেন? আচ্ছা, আপনাদের এখানে লেডি ফ্রিল্যান্সার কারা কারা আছেন এখন রানিং ক্লাস করছেন? আছেন? আছেন? ফারিয়া, মুনা আছেন, আর কে আছেন? তন্নি দেব, থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র 2 জন? আচ্ছা, সাজেদা নিমি আছেন, থ্যাংক ইউ সো মাচ। থাকবেন, ক্লাস মিস দিয়েন না। আমি খুব আশাবাদী আপনাদের নিয়ে। সো ক্লাস মিস দিবেন না। ক্লাস মিস দেনও না, আমি দেখিও নি ক্লাস মিস দিতে। 2-1টা বার হতে পারে, সেটা চোখে পড়ে নাই। সাদিকি দুনিয়া শুভ, আপনি কি মেয়ে মানুষ? তন্ময়, আপনি মেয়ে মানুষ? আমি তো আপনাদের কথা বলে নাই। আচ্ছা, সরি, আমি দুষ্টামি করতেছিলাম। সো দেখেন, যেহেতু 70% কাজ ওয়ার্ডপ্রেসে, তার মানে কি আপনার বিশাল বড় একটা প্ল্যাটফর্ম পড়ে আছে কাজের, এটা ম্যাটার করে। দ্বিতীয়ত হচ্ছে কম্পিটিশনও কিন্তু বেশি, রাইট? যেহেতু কাজ বেশি, তার মানে কি মানুষ ধুমায়া পড়ে। বাঙালিরা কী করে? যেখানে দেখে ভিড়, সেখানে আরও ভিড় করে, যেখানে ভিড় কম সেখানে ভিড় করে না, তাই কি না? এটা তো হয়। সো এটা ম্যাটার করে। তাহলে কি হচ্ছে, আপনাকে ওয়ে বের করতে হবে। হতে পারে যে আপনি ওয়ার্ডপ্রেসেই কাজ করবেন, কিন্তু আপনি ইউনিক একটা সার্ভিস দিবেন, যে সার্ভিসটা অন্য কেউ দেয় না। এটা নিয়ে রিসার্চ করতে হবে, বোঝা গেছে? সো এটা ম্যাটার করে। ওকে, ফাইন। এখন এই 70% যেহেতু ওয়ার্ডপ্রেস, তার মানে কি আপনাদের ওয়ার্ডপ্রেসে ওই রকমভাবে আপনাদের নিজেকে তৈরি করতে হবে, বিল্ড করতে হবে নিজের স্কিল। মজার বিষয় হচ্ছে, আপনারা আমাদেরকে আজকের পর থেকে মানে ভালো চোখে দেখবেন না আমাকে, কারণ এখনকার পর থেকে আমি কিন্তু একটু স্ট্রিক্ট হব আরও বেশি। আগে তো হইতাম না, এখন একটু হব। আর দ্বিতীয়ত হচ্ছে, মনে মনে গালি দিবেন এই কারণে, এতদিন কি শিখাইছেন?
এত সহজ ওয়েবসাইট বানানো। সো গাইস, আমরা প্রথমত ওয়ার্ডপ্রেস সেট আপ নিয়ে কাজ করব। ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেবো কীভাবে, আর কেনই বা ওয়ার্ডপ্রেস, এটা সম্পর্কে ভালো জানার দরকার, রাইট? আমরা যতগুলো স্ট্যাটিক সাইট বানিয়েছি, স্ট্যাটিক আমরা যতদিন যা করেছি সবগুলো কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট বানিয়েছি। এই স্ট্যাটিক ওয়েবসাইট যখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি আমার ওয়েবসাইটে কন্টেন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব, যেটা এমনভাবে করবে, এমনভাবে করতে চায় যেখানে তাকে কোডিংয়ে হাত দিতে হবে না, সে কি পারবে? পারবে না। তখন কি হয়, তখন ডেভেলপারকে হায়ার করে এবং বলে যে আমার ওয়েবসাইটটা ডায়নামিক করে দাও, যাতে আমি কন্টেন্টগুলো উইথাউট কোডিং চেঞ্জ করতে পারি, উইথাউট কোডিং আমি যেন সিএসএস এডিট করতে পারি, উইথাউট কোডিং আমি জন্য বারবার র্যান্ডম পোস্ট অ্যাড করতে পারি, যেমনটা আমরা ফেসবুকে করি। এই ধরনের কাজের জন্য ওয়েবসাইটটাকে ডায়নামিক করতে হয়। ডায়নামিক করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের, একটা হচ্ছে সার্ভার বেস, একটা হচ্ছে স্ক্রিপ্টিং, মানে সার্ভার বেস, একটা হচ্ছে লোকাল। ক্লায়েন্ট বেস, ক্লায়েন্ট বেস বলতে যেটা ব্রাউজারে থাকে, যেমনটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, যে করি, এটা কিন্তু ব্রাউজারেই থাকে, লাইক সিএসএস এইচটিএমএল। এই জন্য এটার জন্য সার্ভার লাগে না। বাট সার্ভারের জন্য পিএইচপি যেটা আছে, তারপর হচ্ছে রুবি, তারপর হচ্ছে পাইথন, গোল্যাং, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সার্ভার বেস। সার্ভার বেস মানে হচ্ছে আপনাকে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে, অবশ্যই আপনার ডোমেন হোস্টিং থাকতে হবে, অর্থাৎ সার্ভারে লোকেট থাকবে, ক্লাউডে লোকেট থাকবে। এটার জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কাজ করার জন্য একটা সার্ভার ক্রিয়েট করতে হবে। দ্যাটস ওয়াই ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আপনাদের প্রত্যেককে, আপনারা যারা এখানে ক্লাস করছেন প্রত্যেককে ডোমেন হোস্টিং করতে হবে, এবং ডোমেন হোস্টিং করার জন্য আপনাদের 2 থেকে 3 হাজার টাকা খরচ হবে। এইটা আপনাদের ইনভেস্ট সারা জীবনের জন্য। গাইস, একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন একটা জিনিস মাথায় রাখবেন যে ইনভেস্ট মাস্ট। কারণ আপনি কিন্তু এখানে শুধুমাত্র জব করছেন না, আপনি কিন্তু বিজনেসও করছেন। আপনি একই সাথে দুইটা কাজ করছেন, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে জব। বিজনেস, ওয়াই বিজনেস? কারণ হচ্ছে আপনি নিজেই নিজের এমপ্লয়ি, আপনি নিজেই নিজের বস। আপনার যা লাভ হবে সেটা আপনার, আপনি স্যালারি পাবেন, আপনি বেনিফিটও পাবেন, প্রফিটও পাবেন। আপনি কিন্তু কারো অধীনে কাজ করছেন না, করছেন একটা ক্লায়েন্টের কাজ করছেন, কিন্তু আপনি কিন্তু বস, ওই ক্লায়েন্টের থেকে কিন্তু আপনি বস, কারণ আপনি যা যা করবেন তাই কিন্তু ক্লায়েন্টকে দিতে হবে, ক্লায়েন্ট নেবে। সো এটা ম্যাটার করে। ক্লায়েন্ট কিন্তু আপনার এমপ্লয়ি না, ক্লায়েন্ট কিন্তু আপনার বসও না। এই জন্য আমি কিন্তু কখনো আমার লাইফে ক্লায়েন্টকে কখনো স্যার বলি না, এবং আমি আমার স্টুডেন্ট প্রত্যেককে বলি ক্লায়েন্টকে কখনোই স্যার বলবেন না, ডিরেক্ট নাম ধরে ডাকবেন। বুঝতে পারছেন? আপনি পাম দেওয়ার জন্য বস বলতে পারেন, সমস্যা নাই। হেও মানে অনেক সময় দেখা যায় একটু ব্যঙ্গ করে অনেক সময় বলা হয় স্যার, বলি আমি মাঝে মাঝে, কিন্তু ওইটা ওই রেসপেক্টেশন থেকে আসে না, ওইটা জাস্ট দুষ্টামি করে বলা হয়। কারণ ক্লায়েন্টও, আমি আমার একটা মেসেজ দেখাবো আপনাদের, ক্লায়েন্ট আমাকে বলতেছে ইউ আর মাই গড। বুঝতেছেন ব্যাপারটা কি দাঁড়ায়? সো এরকম আজে বাজে কথাও বলে। সো অনেক সময় ক্লায়েন্ট আমাকে বস বলে, একটা ক্লায়েন্ট আছে ও আমাকে বস ছাড়া কিচ্ছু বোঝে না, বসই বলে বারবার, হ্যালো বস, হ্যালো বস। এই যে 2 সপ্তাহ আগে আমাকে নক করছে, নক করার পরে পরশু দিন সে আমাকে মেসেজ করে বলে মানে কেমন আছো না আছো বস বলে সম্বোধন করতেছে, তারপর বলতেছে যে তোমাকে একটা কাজ দিব, একটু ওয়েট করো, আমি গুছায় নেই। আমি কিন্তু তাকে কিছু বলি নাই, সে নিজে নিজে বলতেছে। তার মানে সে কি, সে চিন্তা করতেছে যে এই মানুষটাকে একটু নক করি, তাকে সে আসলে ফ্রি আছে কিনা, অ্যাভেলেবল আছে কিনা, মানে সে আমার টাইম চায়। আপনাকে হইতে হবে ওই জায়গাটায় আসতে হবে আস্তে আস্তে। আরেকটা জিনিস বলি, দেখেন আমি যখন প্রথম দিকে কাজ করতাম, আমার অ্যাকাউন্টটা কিন্তু নতুন, যে ফাইবারে আপনার কাজ দেখেন আমার বারবার, আমি কিন্তু অনেক দিন আগে ফাইবারে কাজ করতাম, তখন আমি প্রায় 56টার মতো কাজ করছি, লেভেল 1 সেলার ছিলাম, লেভেল 2 সেলার হয়নি তখনও। আমার অ্যাকাউন্টটা আমি ডিলিট করি, এরপরে আমি আপওয়ার্কে শুরু করি। কয়েক মাস ওয়েট করার পর, আমি কয়েক মাস ফ্রিল্যান্সিং করতাম না, তারপর আপওয়ার্কে টপ রেটেড হই, টপ রেটেড হওয়ার পর আপওয়ার্কও কাজ করা বন্ধ করে দিই, আবার ফাইবারে শুরু করি। মানে আমি আসলে একটা জিনিস বুঝেন, আমি কিন্তু টাকার জন্য ছুটতেছি না, আমার স্যাটিসফ্যাকশনের জন্য ছুটতেছি। এই জন্য আমার নতুন ফাইবার অ্যাকাউন্টে নিয়ম হচ্ছে, আপনি যদি $400 কামান এবং আপনি যদি কটা 3 মাসের মধ্যে যদি, 3 মাস না 2 মাসের মধ্যে যদি $400 কামান, তাহলে আপনি লেভেল 1 সেলার হবেন। কিন্তু জানেন আমি 2 মাসে $2000 কামাইছি, কিন্তু আমি লেভেল 1 সেলার হইনি। কারণ একটাই, কারণ আমার কমপ্লিশন রেট খারাপ, ক্যান্সেলেশন রেট বেশি, মানে আমি জব ক্যান্সেল করি বেশি, একটা রেটিং থাকে 90% আপ থাকতে হয়।
আমার ৭৭%, 80%, 85% এরকম থাকে অলওয়েজ। এটা আসলে এটা কিন্তু সমস্যা না, আমি কিন্তু ক্লায়েন্টের জব হারাই না। অনেকে বলে না আমার র্যাঙ্কিং নাই এই সেই, ওইটা এমন একটা পয়েন্ট, ওই পয়েন্টে আপনার কখনো জব আপনি পাবেন না এমনটা হয় না, কিন্তু ওইটাতে যেটা হয় আপনার লেভেল হবে না, এই প্রবলেমটা হয়। এবং আমার ওইটাই হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু আমি র্যান্ডম কাজ পাচ্ছি প্রতিদিন। এই যে আমার ক্লায়েন্ট নক করে বসে আছে, আমাকে ক্লায়েন্ট নক করে বসে আছে, এই যে দেখেন, ও আমাকে নক করতেছে, এরপরে কিছু বলে না, বাজেটের কথা বলছি, কিছু বলে না আর। সো ম্যাটার করে, আপনি আস্তে আস্তে এগুলো বুঝবেন, আস্তে আস্তে আমি বুঝাই দেবো। এগুলো নিয়ে কেন কথা হচ্ছে, আপনাকে তৈরি হতে হবে কোনো কিছু শুরু করার আগে, কেন করব, কিভাবে করব, বা বিসমিল্লাহ কেন করব, মানে আপনার মেন্টালি যে একটা স্ট্রংনেসটা, এটা এটা দরকার। ওকে ফাইন, আমরা ওয়ার্ডপ্রেসের কথা বলছিলাম, ওয়ার্ডপ্রেস থেকে অনেক অনেক দূর চলে গেছি। তো এখানে আমরা ডায়নামিক ওয়েবসাইটের কথা বলছিলাম, সেটাকে বলা হয় পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম। তো দেখেন, আমরা যখন ফেসবুক ইউজ করি, সাপোজ আমরা ফেসবুকটা দিয়ে তাকাই, আমরা এখানে কিন্তু পোস্ট দেই, রাইট? আমরা এখানে পোস্ট দেই না। এই যে ডিজাইনটা যে আছে, এখানকার কোনো কন্টেন্ট ওয়েবসাইটে থাকে না, এটা জানেন আপনারা? ওয়েবসাইটে যত কন্টেন্ট দেখেন, নাম দেখেন, কোনোটাই কিন্তু ওয়েবসাইটে থাকে না। এগুলো সব থাকে হচ্ছে ডাটাবেজে, সার্ভারে থাকে, একটা জায়গায় ডাটাবেজে লোকেট থাকে। সো যেমনটা আমরা ওয়েবসাইটে যখন ইমেজটা শো করি, ইমেজটা কিন্তু কোনো একটা ফোল্ডারে থাকে, তাই না? ওই ইমেজটাকে রিট্রাইভ করে নিয়ে আসি আমরা, কিন্তু ফাইলের ভিতরে, ইন্ডেক্স ফাইলের ভিতরে ইমেজটাকে বসাই না, আমরা জাস্ট লিঙ্ক করি। কিন্তু আমরা কন্টেন্টগুলো বসাই, কিন্তু এই কন্টেন্টটাও ওই ওয়েবসাইটে থাকে না। মানে এখানে যেরকম দেখছেন ডায়নামিক ওয়েবসাইটে, এই কন্টেন্টগুলো থাকে কোথায়? ডাটাবেজে। তার মানে একটা ওয়েবসাইট মেনটেন করার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ডাটাবেস, আর একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজটার কাজই হচ্ছে ওই ডাটাবেস থেকে ওই ডাটাগুলোকে রিট্রাইভ করে ওয়েবসাইটে শো করা। যেমন আমি এখানে কন্টেন্টে পোস্ট দিলাম, দেওয়ার পরে আমি পোস্ট দিলাম, এবং দেখেন এর পোস্টের অ্যাক্টিভিটিও আছে, আমি কী করতে চাই, কী কী অ্যাড করতে চাই সব। যখন পোস্ট দিলাম তখন পোস্ট হয়ে গেল, এবং যে কেউ দেখতে পারছে, রাইট? আবার যদি পোস্ট দিতে চাই, আবার এখানে ক্লিক করে আবার পোস্ট দেবো। এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করা আছে, সরি ডাটাবেস একটা টেবিল ক্রিয়েট করা আছে। ওই ডাটাবেসের ভিতরে ওই টেবিলের মধ্যে এই ডাটাগুলো থাকে, আপনারা যদি পোস্ট দেন সেটাও কিন্তু ওখানেই থাকে। এবং ওখান থেকে আবার পিএইচপির মাধ্যমে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিট্রাইভ করে আমার সামনে দেখায়। এই ধরনের আমরা কাজ নিজেই করব। এক্স্যাক্টলি আমরা যে ওয়ার্ডপ্রেসটা করব, ওয়ার্ডপ্রেস কেন করব? ওয়ার্ডপ্রেস ডায়নামিক ওয়েবসাইট বানায়, যেখানে উইথাউট কোডিং, উইথাউট কন্টেন্ট, উইথাউট কোডিং আপনি একটা ওয়েবসাইট, দিব্যি ওয়েবসাইট বানায়, একদম দিব্যি কাজ করতে পারেন। এটাকে বলা হয় ডায়নামিক ওয়েবসাইট। এবং এটা একটা ড্যাশবোর্ড দেয়, যে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি ওয়েবসাইটের কন্ট্রোল করতে পারবেন, এভরিথিং এভরিথিং কন্ট্রোল করতে পারবেন। এটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে হবে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার, বলা হয় সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, আগে এটাকে বলা হতো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা সফটওয়্যার বলবো আমরা। তবে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হয়, আপনি সার্ভারে যখন করবেন তখন সেট আপ করতে হবে। কথা হচ্ছে আমাদের প্রত্যেকেরই, ধরে নিলাম কারোরই সার্ভার নাই, আছে ডোমেন হোস্টিং করছেন কেউ, আপনারা তো গিটহাবে কাজ করতেন। সো নোট করেন, গিটহাবে কখনো ওয়ার্ডপ্রেস সেট আপ করা যায় না, কারণ গিটহাবে যদি ওয়ার্ডপ্রেস সেট আপ করেন, সেখানে ডায়নামিক কোডিং লাইভ হবে না, ইভেন ডাটাবেস আপনাকে দিবে না, অ্যাক্সেস আপনাকে দিবে না। ক্লিয়ার? যাদের ডোমেন আছে মাশাল্লাহ, খুবই ভালো। সো এখন যেহেতু ওয়ার্ডপ্রেসটা আমরা একেবারে নতুন, আমাদেরকে লোকালি কাজ করতে হবে ইনিশিয়ালি আমাদের শেখার জন্য। সো আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করার আগে আমরা লোকালি একটা সার্ভার ক্রিয়েট করব। কথা বোঝা গেছে? সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের পিএইচপি লাগবে, কজ অফ এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা হয়েছে, মানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ডিজাইন করা হয়েছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর ডাটাবেস হচ্ছে মাই এসকিউএল, এরকম অনেক ডাটাবেস আছে। তো আমরা মাই এসকিউএল ডাটাবেসটা ইউজ করবো। এখন এই পিএইচপির জন্য অ্যাপাচি একটা সফটওয়্যার আছে, সেটাকে আমরা ইউজ করতে হবে। সরি, বানান ভুল করছি, অ্যাপাচি সফটওয়্যারটা ইউজ করতে হবে। আর ডাটাবেসের জন্য মাই এসকিউএল নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? তো এই দুটো সফটওয়্যার একসাথে যে সফটওয়্যারটা নেব সেটার নাম হচ্ছে জ্যাম। মানে জ্যাম নামে একটা সফটওয়্যার আছে, যেটাকে ইনস্টল করলেই আমার পিএইচপি এবং মাইএসকিউএল দুটোই পাবো। বোঝা গেছে? তার মানে জ্যামটা এই জন্য ইনস্টল করবো, যেহেতু আমরা লোকালি একটা সার্ভার তৈরি করছি, যেখানে আপনি সার্ভারে যেরকম ওয়েবসাইট, আপনারা ফেসবুক দেখেন,
বা আমার ওয়েবসাইটগুলো দেখেন, ডাইনামিক্যালি যেসব ওয়েবসাইটগুলো আপনি রান করেন যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে, সেই জিনিসটাই আমরা সেট আপ করবো লোকালি। কিন্তু লোকালি সেট আপ করলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। মানে আপনার ডেস্কটপে যেমনটা আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বানাই, যতক্ষণ না পর্যন্ত গিটহাবে না তুলি ততক্ষণ পর্যন্ত কী হয়, লোকালি থাকে, কেউ তো দেখতে পারবে না, তাই না? সেভাবেই কিন্তু সেট আপ হয়ে যাবে। তবে ডায়নামিক অ্যাক্টিভিটিগুলো চালাতে পারবেন, অর্থাৎ পিএইচপি মাইস্কুলের যে কাজগুলো, সমন্বয়গুলো এটা করতে পারবেন। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট থেকে আমরা ডায়নামিক ওয়েবসাইটে যাচ্ছি। ক্লিয়ার? এটা করার জন্য আমাদের জ্যামটাকে ইনস্টল করতে হবে। এই জ্যাম আমরা পাবো কোথায়? জ্যাম পাবো হচ্ছে জ্যাম্পে, সার্চ দেন জ্যাম। এরকম আরও কয়েকটা সফটওয়্যার আছে, জ্যাম্প, ওয়্যাম্প। তবে আমার লাইফে আমি জ্যাম ছাড়া কোনোটাই ইউজ করিনি। ওয়্যাম ইউজ করতে হচ্ছিলাম, কিন্তু ওয়্যাম্পে একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি আমি এক্সপ্লেন করবো না, আমি ডিটেল এখন জানি না, হয়তো ওয়্যাম্পটা এখন তারা আপডেট করেছে। এই হচ্ছে ওয়্যাম্প। এটাও কিন্তু লোকাল সার্ভার ক্রিয়েট করে। বাট আমরা জ্যাম ইনস্টল করবো উইথাউট এনি বাগ, উইথাউট এনি ইস্যুস, আপনি খুব দিব্যি চালাতে পারবেন। সো আমরা এটাকে ক্লিক করব, করলেই দেখতে পাবেন কিছু ইন্টারফেস ওয়েবসাইটটাতে। এখানে দেখবেন জ্যাম উইন্ডোজ, জ্যাম লিনাক্স এবং জ্যাম ওএস অপারেটিং সিস্টেম, ওএএস যেটা ইউজ করে, মানে ম্যাক। দ্বিতীয়ত হচ্ছে আমরা উইন্ডোজে নেব। এখানে দেখেন সবসময় আপগ্রেডেড হয়, এবং এখনকার পিএসসি ভার্সন চলছে 7.4.9। সেই ভার্সন অনুযায়ী আমরা উইন্ডোজটা সেট আপ করবো, সরি উইন্ডোজের জন্য এই জ্যামটা ইনস্টল করব। তো আমি যদি ক্লিক করি তাহলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যায়। বাট আমি ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করবেন। সো কেন ডাউনলোড করবো না? কারণ আমার এখানে ডাউনলোড করে রেখেছি, কারণ এটা ডাউনলোড হতে অনেক টাইম নেয়, বুঝতে পারছি। সো এটা ভার্সন হয়তো আমারটা থেকে একটু ডিফারেন্ট হবে। আমি যদি এখানটা যাই, এখানকার ভার্সন হচ্ছে 7.4.9 আর আমার ভার্সন হচ্ছে 7.4.4, তার মানে একটু ডিফারেন্স আছে। বাট আপনারা এটা ইনস্টল করবেন, আমি যা আপনাকে দেখাবো কীভাবে সেট আপ করতে হয়। সবাই বুঝতে পারছি? আমার কথা বুঝছি সবাই? গ্রেট, ওকে। আমরা এখানে ডাবল ক্লিক করব, খুব ভালোভাবে দেখবেন। অনেক জায়গায় এখানে হোঁচট খায় অনেকে। ডাবল ক্লিক করলাম, তাহলে এটা আসলো। এখানটা আমি ইয়েস করব। বিটনামি নামে একটা অপশন দেবে। হ্যাঁ, বিটনামের পরে এটা আসবে। বিটনামি হচ্ছে কোম্পানির নাম যারা এটা তৈরি করে। এবার একটা নোটিফিকেশন আসবে, এখানটা আপনারা ওকে করে দেবেন। করার পর এটা আসবে, তারপর নেক্সট করবেন। এখানে আপনি শুধুমাত্র যে মাইস্কুয়েল আর পিএইচপি পাবেন এমনটা কিন্তু না। আপনারা এখানে আরও কিছু সফটওয়্যার পাবেন, যেমন পার্ল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা পাবেন। টমক্যাট, এটা সম্পর্কে একটু কম জানি। ফাইল জেলা এফটিপি সার্ভার, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয় এটাকে, অর্থাৎ ফাইল আপলোড ডাউনলোড করার জন্য একটা সফটওয়্যার দেয়। এটা দিয়ে আমি কাজ করি না, আমি পোর্টেবল একটা এফটিপি সার্ভার আছে সেটা দিয়ে কাজ করি, যেটা ফাইল জেলা বলা হয়। যদি আপনারা চান আপনারা নিতে পারেন ফিউচারে, ফ্রিল্যান্সিং পার্টে। তো আমি এখানে নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে আপনারা তো এটা জানেন যে যে কোনো সফটওয়্যার ইনস্টল হয় হচ্ছে সি ড্রাইভে, অর্থাৎ এখানটায় সি ড্রাইভে। কিন্তু আপনি দেখেন আমার এখানে জ্যাম নাই। আমি যদি এখানে যাই, আপনি দেখবেন সি ড্রাইভে মাত্র 49 জিবি আমার ফ্রি স্পেস আছে। আমাদের এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করতে গেলে আমি যদি সি ড্রাইভে ওয়ার্ডপ্রেসটা জ্যামটা ইনস্টল করি, তাহলে ওই জ্যাম্পের ভিতরে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হবে। তার মানে ওখানে আমাকে ওয়েবসাইট বানাতে হবে। কোনো কারণে আপনার যদি সি ড্রাইভটা ভরপুর হয়ে যায় বা স্টোর যদি খালি না থাকে, তাহলে আপনার পুরো পিসিটা হ্যাং হয়ে যেতে পারে, তাই না? হ্যাং হয়ে যেতে পারে। তারপর আপনাকে হতে পারে আপনি পিসিটা সেট আপ দিচ্ছেন, তখন আপনার কী হবে, ডাটাগুলো নষ্ট হবে না। এটার জন্য আমরা কি করব, সি ড্রাইভে আমরা জ্যাম ইনস্টল করব না, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সেট আপের জন্য আমরা অন্য কোনো ড্রাইভ চুজ করব। আই হোপ যে অনেকেই আপনারা ড্রাইভ ওয়েব নাম দিয়েছেন, বা আপনার পার্সোনাল কোডিং রিলেটেড কাজ করার জন্য আপনারা হয়তো একটা ড্রাইভ সিলেক্ট করেছেন, লাইক মি। এই ড্রাইভে আপনারা কি করবেন, জ্যাম ইনস্টল করবেন। সো এটা বেটার হয়, আপনি যে কোনো ড্রাইভে করতে পারেন। সি ড্রাইভ আমি সাজেস্ট করবো না করাটাই বেটার। যদি আপনারা করতে চান করতে পারেন, যদি আপনার এনাফ জায়গা থাকে, মানে এটা কিন্তু ম্যান্ডেটরি না। ওকে ফাইন। এখন আপনারা দেখছেন যে এখানে জ্যাম আসছে, একটা ফোল্ডার নাম দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো ফোল্ডার নাই। সাপোজ আমি এটাকে ইনস্টল করব হচ্ছে ভিডিও, এই ড্রাইভে ইনস্টল করব সাপোজ।
যদি আমি এখানে ইনস্টল করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করে ওই ড্রাইভটা সিলেক্ট করে দিতে হবে ভিডিও, কিন্তু এখানে জ্যাম পাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তার মানে কি আপনি অন্য কোনো ড্রাইভে যখন যাবেন আপনাকে এইভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে। করার পর আপনি এখানে দেখবেন ওই জ্যাম ফোল্ডারটা চলে আসছে, আসার পরে আপনি সিলেক্ট করে দেবেন। ক্লিয়ার? এরপর নেক্সট করে যেই প্রসেসে ইনস্টল করতে হয় সেই প্রসেসে ইনস্টল করবেন। সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার হয়েছেন? আমি কিন্তু এখানে কোডিং করছি না। সো আমি, আপনার কি মনে হয় আমি এটা জুম করতে পারবো আর এটা ভালো হবে? আমি এটা জুম করতে পারি? হ্যাঁ, এটা জুম কেমনে করবো ভাই? এটা তো জুম করা যাবে না। জুম করা যায়, জুমার আছে, বাট এটা খুব একটা কঠিন কিছু না। আপনি যদি মোবাইলে ক্লাস করেন আর আপনি যদি ছোটো মনিটরে ক্লাস করেন তাহলে প্রবলেম হবে। সো এটা অ্যাভয়েড করেন। তো এরপরে নেক্সট করবেন, তারপরে সেট আপ হয়ে যাবে। সেট আপ হওয়ার পর যেটা হবে, আমি এটাকে ক্লোজ করে দিই, সরি, ক্লোজ করলাম। সেট আপ হওয়ার পরে আমি সেট আপ করে দিচ্ছি ওয়েবে। ওয়েবে দেখবেন জ্যাম নামে একটা ফোল্ডার আছে। যখনই সেট আপ হবে তখন আপনি এরকম একটা এনভায়রনমেন্ট পাবেন। বুঝা গেছে? সবাই কি ক্লিয়ার হয়েছে না আমার কথা? একটু রেসপন্স করেন তো শুনি। কারো কিছু জানার আছে বলেন। আচ্ছা, ওকে। এখন আপনারা যখন এখানে আসবেন আপনারা কিন্তু একটা সফটওয়্যার কী থাকে, এগুলোই তো থাকে। সফটওয়্যারে কী হয়, ফাইল থাকে, বিভিন্ন রকমের ডাটা থাকে, এগুলোর মাধ্যমে কী হয় একটা সফটওয়্যার রান হয়। যেমন আমি যদি লোকাল হোস্টে যাই, সরি সি ড্রাইভে যদি যাই, আমার এখানে অনেক সফটওয়্যার আছে। যেমন আমি প্রোগ্রাম ফাইলসে গেলাম, এখানে অ্যাডোবের ভিতরে অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর আছে। যদি ক্লিক করি দেখবেন এখানে শুধুমাত্র ফাইল আর ফাইল, যেটার মাধ্যমে কিন্তু মানে আমার এই সফটওয়্যারটা চলে, রাইট? এক্স্যাক্টলি সেম ওয়েতে ওয়েবের ভিতরে যখন জ্যাম্পে যাবেন, কই গেল জ্যাম্প? কই খুঁজে পাই না কেন, চোখেই পড়ে না, এই যে জ্যাম্প। তো জ্যাম্পের ভিতরে আপনি এগুলো পাচ্ছেন, স্বাভাবিক। এইখানটায় আমাদের মেইন টার্গেট হচ্ছে, মেইন কাজ হচ্ছে এইচটি ডক্সের ভিতরে আমরা ওয়ার্ডপেজ সেট আপ করবো। বুঝা গেছে? এর ভিতরে কাজ করব। তো এইখানটায় সাপোজ আমি একটা ফোল্ডার তৈরি করি, আপনি একটু দেখবেন ভালো করে আমি কি করছি। একটা ফোল্ডার তৈরি করব, এখানে আমি নাম দিতে পারি এসএস, আমরা তো এসএস বি, রাইট, 278, আমি ব্যাচের নাম দিলাম। আমরা যেরকম ওয়েবসাইট বানাই না, এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এইখানটায় আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। আমরা কি করি, আমরা যখন ওয়েবসাইট বানাই প্রথমত আমরা index.html তৈরি করি, যেখানে আমরা HTML এর কাজ করব, সিএসএস করব, জাভাস্ক্রিপ্ট যে করে করব, যত খুশি তত কাজ করব ফোল্ডার দিয়ে, রাইট? তো এখানে যদি আমি HTML লিখি আর এখানে যদি আমি বলে দিই H1 হ্যালো দিলাম, আমি এখন এটাকে যদি রান করি ওপেন ইন ব্রাউজার, দেখেন রান হচ্ছে, সব ঠিক আছে, ওকে। index.html খুব সুন্দরভাবে রান হচ্ছে। বাট আপনি এই ফাইলটাতে যদি পিএইচপির কাজ করতে চান, আমি কিন্তু পিএইচপি তখন এইটার HTML এর মধ্যে পিএইচপির কাজ হয় না, এই জন্য আমাকে বলতে হবে পিএইচপি। বুঝা গেছে? তাহলে আপনি পিএইচপির কোড লিখতে পারবেন, তাছাড়া লিখতে পারবেন না। মজার বিষয় হচ্ছে আপনি যদি পিএইচপি এক্সটেনশন করেন তাহলে আপনি HTML CSS jQuery জাভাস্ক্রিপ্ট এতদিন যা শিখছেন সবই ইউজ করতে পারবেন, কিন্তু বোনাস হচ্ছে আপনি পিএইচপি কোড লিখতে পারবেন। কিন্তু আপনি যদি HTML রাখেন তাহলে কিন্তু পিএইচপি কোড অ্যালাউ করবে না। তার মানে ডায়নামিক ওয়েবসাইট বানার জন্য এক্সটেনশনটা ম্যাটার করে। সো এখন যদি আমি রিলোড দেই, দেখেন ইরোড দেখাচ্ছে, তার মানে কি এই ফাইলটা নাই, এই জন্য ইরোড দেখাচ্ছে। এখানে আমি পিএইচপি দিলাম, পিএইচপি দেওয়ার পর আমার কোড দেখেন, কোড দেখাচ্ছে, প্রবলেম না? আবার যদি এটাকে তুলে ফেলি, দেখেন আমার এটা দেখাচ্ছে রান হচ্ছে, দেখেন তো রান হচ্ছে, রান হওয়া উচিত ছিল না? আমি এটাকে আবার HTML এ কনভার্ট করি, কি করতেছি আমি আপনাদের বুঝাই দেই যে আসলে ডায়নামিক কীভাবে কাজ করে। তো আমি এখানে যদি রিলোড দেই, দেখেন আমার কিন্তু HTML দেখাচ্ছে, আমার এটা রান করে উচিত কি? এটা যদি আমরা বলি আমাদের মেইন সার্ভার, আমরা কি করি foritronit.com লিখি, আমি কি বলি যে কোন ফাইলটা রান হচ্ছে? বলি না, কিন্তু রান হয়ে যায় HTML ফাইল। গাইস একটু দাঁড়ান,
ওকে, যদি এরকম হয় তাহলে আমরা এখানটা ক্লিক করলে আমরা এটা দেখতে পাচ্ছি, বাট এটা যদি পিএইচপি হয় তাহলে আমরা কোড দেখতে পাচ্ছি, আমরা ডাইনামিক্যালি যে আউটপুটটা পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। এটা প্রবলেম না? যদি ক্লিক করি তাহলে আমরা কোড দেখতে পাচ্ছি, তাহলে প্রবলেম না এটা? যখন আপনি পিএইচপি ফাইলে রূপান্তর করবেন তখন সার্ভার রিলেটেড অ্যাক্টিভিটিটা চালু করতে হবে। অর্থাৎ আমরা যে এখানে জ্যাম দিচ্ছি না, এই যে এই অংশটুকু htdocs পর্যন্ত, আমরা বলতেছিলাম না লোকাল সার্ভার তৈরি করব, এই জন্য htdocs পর্যন্ত এইটাকে বলতে হবে লোকাল হোস্ট। বোঝা গেছে? তার মানে কি আপনি জ্যামটা যদি অন্য কোনো ড্রাইভার ইনস্টল করেন তবু লিখতে হবে লোকাল হোস্ট, দ্যাটস ইট। আর ফোল্ডার নাম কেন দিচ্ছি, কারণ এখানে আমি প্রজেক্ট করছি। এবার যদি ইন্টার দেন তাহলে দেখবেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে বলতেছে দিস সাইট ক্যান নট বি রিচড, index.php যদি বাতও দেই তবু আমাকে ইরোর দেখাবে। তার মানে কি এখন সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? সার্ভার ক্রিয়েট হয়ে গেছে। আপনারা দেখবেন অনেক সময় লাইভ সার্ভারে ওয়েবসাইট যখন রান করেন অনেক সময় এরকম একটা ইরোর আসে, কারণ কি সে হোস্টটা হোস্টিং করতে পারে না, প্রবলেম হয়। এখানটায় এখনও কিন্তু ইরোর আছে, ওয়েবসাইটে রান হচ্ছে। কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমরা যে জ্যাম ইনস্টল করেছি, আমরা কাজ করেছি, কিন্তু আমরা সার্ভারটাকে অ্যাক্টিভ করিনি। অ্যাক্টিভ করার জন্য htdocs-এর ভিতরে, এই যে জ্যাম্পের ভিতরে যাওয়ার পর নিচের দিকে দেখবেন জ্যাম কন্ট্রোল নামে একটা ফাইল আছে, এটাকে ডাবল ক্লিক করবেন, করলে এইটা ওপেন হবে। এবং এখানে কিন্তু আমার একটু পিন করে রাখছিলাম, আপনারা যখন এরকম ওপেন করবেন আপনারা এরকম করে পিন করে রাখবেন, তাহলে এখান থেকে যাবে না, নাহলে বারবার ফোল্ডারে ঢুকে বের করতে হবে। এবার এর ভিতরে এই অ্যাপাচিটাকে স্টার্ট করব, যখন পোর্ট নাম্বার দেখাবে বুঝবেন গ্রিন সিগন্যাল দিবে কিন্তু একবার, এই যে হয়ে গেছে গ্রিন। এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন সার্ভার রেডি। তার মানে আপনি পিএইচপি রিলেটেড যদি ওয়েবসাইট বানান তবু সার্ভার কাজ করবে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই এটা বুঝছি? ওকে, এখন আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো কিসের মধ্যে? আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো আমাদের এই ফোল্ডারটার ভিতরে। কই ফোল্ডারটা কই? htdocs-এর ভিতরে। এই অংশটুকু আমরা লোকাল হোস্ট লিখব, এই অংশটুকু এগেনস্টে আমরা লোকাল হোস্ট লিখব। কিন্তু এর ভিতরে আমরা যে ফোল্ডারটা বানাচ্ছি এই ফোল্ডারটা হচ্ছে আমার প্রজেক্ট ফোল্ডার। এখানটা আমরা এটা ডিলিট করে দিই। অ্যাকচুয়ালি আমরা এখানে ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, ক্রিয়েট করবো এখানে। এবার আমরা ওয়ার্ডপ্রেস .org-এ যাই, মানে মেইন যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সেখানে যাব। এই ওয়ার্ডপ্রেস অর্গের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারবেন, থিমসগুলো পাবেন যেগুলো তৈরি করা হয়েছে অলরেডি, এই ওয়েবসাইটগুলো অলরেডি কিন্তু বিল্ডিং করা। তারপর প্লাগইন পাবেন, তারপর হচ্ছে মোবাইল ভিউতে কাজ করার জন্য মোবাইল সেট আপ পাবেন, এভরিথিং। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা লাগবে, সিএমএসটা যদি সেট আপই না করি আমার এত থিম প্লাগইন দরকার নাই। আর স্টেপ বাই স্টেপ সব বুঝে যাবে, সব দেখবেন ধারাপাতের মতো মুখস্থ হয়ে গেছে। তো গেট স্টার্টেডে ক্লিক করি, করার পর এই ফাংশনটা আসবে, এখানে ক্লিক করব, সে কিন্তু ডাউনলোড করতে বলবে। এগুলো বাদ, এগুলো লাগবে না। ডাউনলোড যখন হয়ে যাবে সেটা আমরা এই ভিতরে আনার পর সেট আপ করবো, ডাউনলোড হোক। এখানে আসার পর আমরা এটাকে সেট আপ করবো, এবং অলরেডি কিন্তু আমরা এই জায়গাটা পৌঁছে গেছি। এর ভিতরে কিন্তু কিচ্ছু নাই, ফাঁকা। ইন্টার যদি দেই দেখেন ফাঁকা, ডিরেক্টরি ফাঁকা। আপনারা দেখবেন অনেক ওয়েবসাইটে এরকমও দেখতে পান লাইভ সার্ভারে। এটা হচ্ছে আমাদের লোকাল সার্ভার। আমরা যদি মনে করেন আমি এখানে লিখলাম হচ্ছে foritrani.com, এই নামে দিলাম। সো এখানে যাওয়ার পর আমরা যে ডোমেইনটা দিচ্ছি এর ভিতরে কিন্তু আমার এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা আছে, বুঝতে পারছি? ওয়ার্ডপ্রেসটা এর ভিতরে সেট আপ করা আছে। এখন এই ডোমেইনটাই হচ্ছে আমার, এটা ধরে নিতে পারেন। যদি আমি এটা সার্ভারে উঠাইতাম তাহলে আমি ওই নামটা দিতাম। এবার আমাদের ডাউনলোড অলমোস্ট ডান হয়নি, হচ্ছে। সেটা হয়ে যাক, এটা হয়ে গেলে আমরা সেট আপ দেবো। এবং আমরা সেট আপ দেওয়ার পরে আমি একটু ডিটেল আলোচনা করে আমি 5 মিনিটে ওয়েবসাইট বানানো শেষ করে ফেলবো। ওয়েবসাইট বানাতে সময় লাগবে না। সো আমরা কিছু থিম ইউজ করবো, আমি জাস্ট ইনিশিয়ালি আপনাদের দেখাবো একটু মজা করার জন্য। এবং নেক্সট ক্লাস কবে? সোমবার। এর আগে আপনারা প্রত্যেকে এই কাজগুলো করে ফেলবেন যেটা আমি করবো আজকে, এবং ঘাটাঘাটি করবেন। যত ঘাটবেন তত শিখবেন, যত ঘাটি তত নেকি, নাকি? হ্যাঁ, 5 মিনিট। আমি যদি আপনাদের সাথে বকবক না করতাম আমি 5 মিনিটে বসে বানিয়ে দিতাম। একটাই বলবেন।
হুম, শোনেন, আমি আপনাকে বলি, শোনেন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেছি। সেটা হচ্ছে, আমি যখন আগে তো মনে করেন বাসে বাসে যাইতাম, এখন তো বাইক টেক নিছি। যখন আমি আগে তো মোহাম্মদপুর ছিলাম, তখন ওই পাশ দিয়ে বিআরটিসিতে উঠতাম আর যাইতাম বনানীতে। তখন আমি রাস্তায় রাস্তায় দেখি পোস্টার, লিফলেট, আর হচ্ছে বাসের ভিতরে দেখি মাত্র 500 টাকায় ওয়েবসাইট বানানো হয়। এই 500 টাকার যে ওয়েবসাইটটা কোন লেভেলের হয় চিন্তা করেন। একটা ওয়েবসাইট সেট আপ করা এবং ওর ভিতরে প্লাগইন সেট আপ করা, প্রো লেভেলে ডিজাইন করা, ওয়ার্ডপ্রেস দিয়ে করলেন, মনে করেন আপনি 5 মিনিটে ডিজাইন করলেন, বেশি সময় লাগবে না করতে। বাট ক্লায়েন্টের রিকমেন্ড করতে যে আপনার যে চোখে মানে মুখের পানি কী বলে, কপালের পানি আর চোখের পানি যে মাটির নিচে যাবে, এইটা আপনাদের ওইটাও বুঝতে হবে। আপনি 5 মিনিটে ওয়েবসাইট বানাচ্ছেন ঠিকই, কিন্তু এটা কাস্টমাইজেশন লেভেলটা একটু প্রো লেভেলের হতে হবে। আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের কাজ করেছি, বাজেট ছিল $20,000, 20,000 টাকা। এখন পর্যন্ত লোকাল লোকাল ক্লায়েন্ট। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, লোকাল ক্লায়েন্টে কাজ করবেন, 70% টাকা আগে নিয়ে নেবেন, তারপর কাজ করবেন। তো ওই লোক আমাকে 10,000 টাকা দিছে, এখনও 10,000 টাকা দেয় নাই। তো এই 10,000 টাকার কাজে আমি 2 ঘন্টা করছি, 2 ঘন্টা হয়ে গেছে। আর তাকে তো আমি বলবো না আমি 2 ঘন্টা করছি, আমি বলবো তাকে 2 ঘন্টা করছি? আমি আমি তাকে বলছি যে হ্যাঁ আমার 7 দিন লাগবে, আমি টাইম নিয়েছি। মনে করেন এই যে আমি আমি মাঝে মাঝে দেখেন আমার ভিডিও দেখাই, আমি চ্যানেলগুলোতে ভিডিও ছাড়ি, আমি একদম জেনুইনলি আমি দেখাই যে আসলে কতক্ষণ লাগে আমার কাজ করতে। এবং আমার কাজ দেখে অনেকে কমেন্ট করে, ইউটিউবে চ্যানেলগুলোতে ভিডিও দেখে কমেন্ট করে, ভাই এত তাড়াতাড়ি কাজ করেন কেন, ধীরে ধীরে করেন দেখি একটু। মানে আমার স্পিডটাই এরকম। তো কাজ 5 মিনিটে ওয়েবসাইট বানাবেন ঠিকই, করা যায়, কিন্তু ক্লায়েন্ট যখন বলবে কন্টেন্ট ম্যানেজমেন্ট করো, এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, আমি এরকম চাই না, এটা এরকম চাই, তখন আপনাকে কে ধরবে বলেন? তখন আপনি কই যাবেন? এত সহজ না। এবং আপনি 500 টাকা অন্তত ইনভেস্ট করে ওই মানুষটার কাছ থেকে ই কমার্স একটা সাইট বানায় দেখান, দেখেন ও কি বানায়, এবং এই কোর্সে আপনি কি শিখবেন সেটা আপনি একটু জাজ করবেন। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আপনি নীলক্ষেতে যায় মাত্র 20 টাকায় লোগো ডিজাইন করতে পারবেন, কিন্তু হয়ে গেছে। ও আচ্ছা, ফেল্ড। আচ্ছা, এই দেখেন আপনারা কী কী জানি কোশ্চেন করতেছেন, এই জন্য ফেল হয়ে গেছে। আগেই আমার ডাউনলোড করে রাখা উচিত ছিল, ভুলে গেছি। দো আমার কাছে আপডেট ভার্সন ছিল। সো আচ্ছা, কাজ করি, এটা ডাউনলোড করা বন্ধ করে দিই, আমি আপনাদের দেখাচ্ছি এটা প্রসেসটা কী। সো এখানে আসার পর আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা পাচ্ছি, এখানে কিন্তু আছে, কিন্তু আমি সেট আপ করার পরও আপডেট করতে পারবো, তখন আমার জন্য ইজি হবে। এইটাকে আমরা এর ভিতরে আনলাম। এবার আমি রাইট ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করি, আমি নাম চেঞ্জ করে করে দেবো। দেখেন, আমরা যে জ্যাম ইনস্টল করেছি না, এটা আপনি একবার করবেন, কিন্তু আপনি যখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাবেন বারবার ফোল্ডার ক্রিয়েট করে বারবার ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে। কথা বোঝা গেছে? কখনো ভুলেও জ্যাম বারবার ইনস্টল করবেন না। সার্ভার একবার ইনস্টল হবে, কিন্তু বারবার ওয়ার্ডপ্রেস বানানোর জন্য বারবার ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে। অর্থাৎ আপনি যদি একটা ওয়েবসাইট বানান, আপনি যদি 10টা ওয়েবসাইট বানান, এরকম আপনাকে 10টা ফোল্ডার বানাতে হবে 10টা ওয়েবসাইটের জন্য। এর ভিতরে আমি এটাকে ডিলিট করে দিই। এর ভিতরে এই হচ্ছে সফটওয়্যার, এটাকে আমরা কাট করি, কাট করে আমরা বাইরে রাখি। আমার যেমনটা দেখতে এমনটা কিন্তু আপনাদের দেখতে হবে না, আপনারা দেখবেন না এরকম। অনেকের এটা দেখার বিষয় আছে, আমার এখানে ব্রাউজার দেখায় না, আপনাদের ওখানে নাও দেখাতে পারে। সো এটার জন্য ওরি হওয়ার কিছু নাই, কারণ পিএইচপি বাই ডিফল্ট ব্রাউজার দেখায় না, দেখাতে হয়, এডিটর দেখায়। তো আমি এটাকে ডিলিট করে দিই। এই যে আমাদের যে এই ইন্টারফেসটা, এটার জন্য আমরা এখানে রিলোড দেবো। রিলোড দেওয়ার সাথে সাথে সে কিন্তু ওয়ার্ডপ্রেস খুঁজে পাবে ওই ফোল্ডারের ভিতরে, এবং বলবে তুমি সেট আপ করো, তোমার সেট আপ হয়নি, দেখেন সেট আপ হয়ে গেছে। সেট আপের জন্য এই অপশনটা আসবে, আসার পরে আমাকে এটা এটা আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, দেখেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, ইভেন বাংলাও আছে। তো আমি ইংলিশটা দিব। কী জানি করতেছিলাম, হ্যাঁ, আমরা এখানে ওয়ার্ডপ্রেস সেট আপের জন্য এই জিনিসগুলো নিয়ে আসলাম। এখানে দেখবেন এই ফাইলগুলো আসবে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট ফাইল আছে, নাম হচ্ছে ডাব্লিউপি কনফিগ স্যাম্পল। এবং ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে অ্যাকচুয়ালি থিম থাকে, অলরেডি 3টা থিম দিয়ে দেয় ওরা বাই ডিফল্ট, এবং প্লাগইনস থাকে এখানে। আর বের হয়ে আসি, ডাব্লিউপি অ্যাডমিন। অ্যাকচুয়ালি আমার পুরো ওয়েবসাইটটা কন্ট্রোল হয় যেগুলো সিলেক্টেড আছে সেই ফাইলগুলো দিয়ে, আর ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আমরা যে ওয়েবসাইটটা দেখি সেটা এর মধ্যে থাকে।
এবং অন্যান্য অ্যাক্টিভিটিগুলো এর মধ্যেই থাকে। বোঝা গেছে? এখন আমরা এটাকে সেট আপ করবো। সেট আপ করার জন্য তারা কি করে, হয়ে গেল, তারা কি করে আমাকে কোন ল্যাঙ্গুয়েজে সেট আপ করবো সেটা বলে। এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ না, এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ না, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজ। যেমন আমি ফেসবুকটাকে পুরোটা বাংলায় করব, এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কিন্তু ওয়েবসাইটে কন্টেন্টগুলো যেগুলো দেবো সেটা আমার খুশি, আমি বাংলায় করবো না ইংলিশ করব, এটা ম্যাটার করে। এবার আমরা এখানে কন্টিনিউ করব ইংলিশে, করার পর সে আমাকে বলবে ডাটাবেস ইনস্টল করো, ডাটাবেস নাম দাও, পাসওয়ার্ড দাও, এগুলো দিতে হবে। এবার এখানে বলছে উই আর গোয়িং টু ইউজ দ্য ইনফরমেশন অফ ক্রিয়েট এ ডাব্লিউপি কনফিগ পিএইচপি ফাইল, অর্থাৎ এই ফোল্ডারের এই জায়গাটায় ডাব্লিউপি কনফিগ স্যাম্পলের সাথে কানেক্টেড হয়ে আর একটা ফাইল তৈরি করবে যেটার নাম হচ্ছে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি ফাইল। ওয়ার্ডপ্রেসে কাজকে ইন্টারনেট অন রেখে করতে হবে না, এমনটা কোনো রুলস নাই, বাট অন রাখলে ভালো হয়, সাপোর্ট পাবেন। সো অন রাখতে হবে, ম্যান্ডেটরি না। এবার আসি লেটস গোতে ক্লিক করব, করার মাত্র এই 5টা জিনিস আমাকে দিতে হবে এখানে। তো আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস ডাটাবেস নাম, আমরা ডাটাবেস ক্রিয়েট করেছি, আমরা জানি না ডাটাবেস কোথায় থাকে, রাইট? এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ডাটাবেসের জন্য এখানে লিখবো হচ্ছে লোকাল হোস্ট। ভালোভাবে লক্ষ্য করবেন, লোকাল হোস্ট লেখার পরে এখানটা বলবো পিএইচপি মাই অ্যাডমিন, এটা লিখবেন পিএইচপি মাই অ্যাডমিন লোকাল হোস্টের পরে। অ্যাকচুয়ালি এটা কোত্থেকে আসে, এটা আসে হচ্ছে বের হয়ে আসে এই যে জ্যাম্পের, এই যে দেখেন এই ফোল্ডারটা, এই ফোল্ডার থেকে ফাইল রান হয়, বুঝা গেছে? মূলত এই ফোল্ডারটাকে আমরা লিখছি। তো আমরা যখন এটা লিখব, লেখার পরে ইন্টার দিব, তাহলে একটা ডাটাবেস আমাকে দেখাবে। কিন্তু ইরোর দেখাচ্ছে, ডাটাবেসে ঢুকতেছে না। কেন ইরোর দেখাচ্ছে? কারণ এইখানটা আমরা ডাটাবেসটাকে মাইস্কুয়েল ডাটাবেসটাকে অ্যাক্টিভ করে নিই। আপনারা কি করবেন, একবারে অ্যাক্টিভ করে ফেলবেন, শুরুতে এটা করবেন, তারপরে বাকি কাজগুলো করেন। আমি আপনাদের এমনে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, কারণ আপনাদের যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর ভিডিও দেখে দেখে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা টাইম লাগবে, এই জন্য ক্লাসে অ্যাক্টিভ থাকতে হয়। বুঝতেছেন তো আসলে কি করা উচিত? শুরুতেই আপনাদের দুটো অ্যাক্টিভ করা উচিত। কিন্তু যেই মানুষটা ক্লাস করতেছে না, কিন্তু ভিডিও দেখে দেখে কাজ করতেছে, সে কিন্তু মানে ওইভাবে কাজ করতে পারবে না যেমনটা আপনারা করবেন। এই কারণে কী হবে, সে কিন্তু মোটিভেশনটা হারায় ফেলবে, এই জন্য লাইভ ক্লাস করতে হয়। সো এবার আমি ব্যাক করি, এবার আমি রিলোড দিই। আচ্ছা, আরেকটা জিনিস, এটা অ্যাক্টিভ করার পর আপনি যদি ক্লোজ করে দেন সমস্যা নাই, কারণ এইখানটায় কিন্তু অ্যাক্টিভ থাকে। বুঝতে পারছি? ওকে, এই যে দেখেন ডাটাবেস, এই ডাটাবেসের যে ইন্টারফেসটা এক্স্যাক্টলি সার্ভারও এরকম সেম। আমরা ডাটাবেসের এইখানটায় ক্লিক করব, এর ভিতরে ডাটাবেস নামটা দেবো SSB278, বা এমন না যে ডাটাবেস নাম এক্স্যাক্টলি ফোল্ডার নাম যেমনটা তেমনটাই দিতে হবে, এমনটা কিন্তু না। অর্থাৎ আমি যে HDDocs-এর ভিতরে যে ফোল্ডার নাম দিয়েছি এক্স্যাক্টলি এরকম দিতে হবে এমনটা কিন্তু না। আমি এখানে বলি ডিবি মানে ডাটাবেস, এই নামটা আমি কপি করি, করার পর আমি ক্রিয়েট করি, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এই যে দেখেন চলে আসছে, এটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেসের এই জায়গাটায় আমি ডাটাবেস নামটা দেবো। ইউজার নাম আমরা দিব হচ্ছে রুট। লোকালি কাজ করতে গেলে সবসময়ের জন্য রুট হবে, যে কোনো ডাটাবেস ক্রিয়েট করলে ওয়ার্ডপ্রেস যতবার সেট আপ করবে ততবার রুট। পাসওয়ার্ড ফাঁকা রাখবেন, কিচ্ছু দিবেন না। এবং এখানে হচ্ছে ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট অবশ্যই দিবেন। আর এখানে টেবিল প্রিফিক্স ডাব্লুপি, অর্থাৎ টেবিলের নামের আগে এই প্রিফিক্সটা অ্যাড করা হচ্ছে। অর্থাৎ তার মানে এটা বোঝাচ্ছে আমি যদি ওয়ার্ডপ্রেস সেট আপ করি একই ডাটাবেসে, অন্য ওয়ার্ডপ্রেসে যদি সেট আপ করি আর যদি প্রিফিক্সটা চেঞ্জ করে দিই, তাহলে একই ডাটাবেসে আমি মাল্টি ওয়ার্ডপ্রেস সাইট রান করতে পারবো। ও সার্ভারে যখন কাজ করবেন তখন ইউজার নাম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। লোকালি যখন জ্যাম সেট আপ করা হয় তখন কিন্তু কোনো ইউজার নাম পাসওয়ার্ড দিতে হয় না, প্রয়োজন হয় না, কারণ লোকালি কিন্তু সিকিউরিটির প্রয়োজন হয় না, কেউ হ্যাকও করবে না। কিন্তু সার্ভারে কিন্তু সিকিউরিটির ব্যাপার থাকে, এই জন্য ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য ওরা একটা অপশন দিয়ে দেয়। মানে ডাটাবেসটা এরকম দেখতে, বাট ডাটাবেস যখন ক্রিয়েট করবেন তখন আপনার প্রসেসটা একটু ভিন্ন থাকে। সো এই জায়গাটায় আমরা এখন সাবমিট করব, করার পরে সে কিন্তু এটা দেখবে যে হ্যাঁ ঠিকঠাক আছে সব। যখন এরকম হয় তখন এর ভিতরে দেখবেন এই যে দেখেন ডাব্লিউপি কনফিগ নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা যদি আমি রান করি তাহলে আমি যেগুলো করেছি সেগুলো দেখাবে, প্রেফিক্স দিয়েছি ডাব্লিউপি সেটা দেখাবে। ক্লিয়ার?
তো আমি এবার রান দ্য ইনস্টলেশন করব। এই পর্যন্ত কিন্তু ডাটাবেসে কিচ্ছু হয়নি, শুধুমাত্র কানেকশন তৈরি করেছে। এবার আমরা সেট আপ করবো। এবার আসেন ওয়েবসাইটের নাম কী দেবো, আমি কি রিলেটেড ওয়েবসাইট বানাচ্ছি। ওয়েবসাইট বানাচ্ছি হচ্ছে মনে করেন হচ্ছে কর্পোরেট ওয়েবসাইট, বা আমি বলি পোর্টফোলিও ওয়েবসাইট। যেই নামটা দিবে সেটা হচ্ছে আমার ডোমেন নাম হতে পারে, আমার ওয়েবসাইটের নাম হতে পারে। মনে করেন আমি আমার একটা ওয়েবসাইট বানাবো যেটা ডোমেন নাম হচ্ছে হাকালুকি হাওর, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, অর্থাৎ hakalukihaur.com। তাহলে ওই হাকালুকি হাওর এখানে হচ্ছে সাইট টাইটেল হবে, বোঝা গেছে? এবার আসেন ইউজার নাম, অর্থাৎ আমি যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুকবো সেই ড্যাশবোর্ডের ইউজার নাম হচ্ছে কি। আমি যেহেতু লোকালি কাজ করছি, আমার সিকিউরিটি ম্যানেজমেন্টের দরকার নাই, আমি এখানে অ্যাডমিন দিয়ে দিলাম। যখনই আমি এইরকম দিব তখন আমাকে কনফার্ম করতে হবে, কারণ আমি উইক পাসওয়ার্ড ইউজ করছি। মনে করেন আমি আরও দিলাম, দেখেন স্ট্রং হয়ে গেল। তখন কি চেকবক্সটা আসে না, উইক পাসওয়ার্ড দিলেই আসে। এবং আমি এখানে একটা মেইল অ্যাড্রেস দিব। তো আমি যখন সার্ভারে যাব তখন সার্ভারে আমি অবশ্যই ভ্যালিড মেইল অ্যাড্রেস দেব, কারণ পাসওয়ার্ড রিসেট করার একটা পসিবিলিটি থাকে, মেইলিংয়ের একটা পসিবিলিটি থাকে। কোনো কেউ যদি আমার ওয়েবসাইট হ্যাক করে, আমি যদি ইনফরমেশন না পাই তাহলে সমস্যা, এই জন্য আমাদের এগুলো লাগবে। ডোমেন হোস্টিং ইমিডিয়েটলি কেনা লাগবে, যত আগে কিনবেন তত ভালো। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমরা কি এসইও করব? লোকাল থেকে এসইও হয়, করার দরকার আছে। এই জন্য আমরা ডিসকারেজ করব। যখন আমরা সার্ভারে কাজ করব তখন আমরা চেক করব না। এবার আমি ইনস্টল করি। হ্যাঁ, কি বলতেছেন? ক্লায়েন্টের কাজ করার জন্য এখানে কার ইমেল দিতে হয়? ক্লায়েন্টের কাজ করার জন্য ক্লায়েন্ট নিজেই সেট আপ করে দিবে, চিন্তা করবেন না। কারণ ক্লায়েন্টই আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে তার সব সেট আপ করে। আর যদি সেট আপ না করা থাকে তাহলে আপনাকে হোস্টিং অ্যাক্সেস দিবে। এটা আমি দেখাবো হোস্টিং অ্যাক্সেস কীভাবে দেয় আর কীভাবে কাজ করে, এটা আমি দেখাই দেবো। সো শোনেন গাইস, ফ্রিল্যান্সিংয়ে যেগুলো লাগে, যেগুলো প্রবলেম হয় সব বুঝাই দেবো, সমস্যা নাই, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এটা আসলো না, আমার কিন্তু ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে গেছে গাইস। যেমন এই যে আমি এটাকে রান করি এখন, দেখেন ওয়েবসাইট রান হয়ে গেছে। একটা কমনলি একটা ওয়েবসাইট রান হয়। সো আমরা যদি এটা ড্যাশবোর্ডে যেতে চাই, আচ্ছা এখানে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন একটা কমন ডাটাবেস টেবিল হয়ে গেছে, এবং এই টেবিলের নামের আগে দেখবেন WP অ্যাড হয়ে গেছে সব জায়গায়। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে প্রেফিক্স। তার মানে আমি যদি ওয়ার্ডপ্রেস অন্য একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করি এবং এই ডাটাবেসে যদি করতে চাই, তাহলে জাস্ট প্রেফিক্সটা চেঞ্জ করেই ইনস্টল দিলেই আর একটা ডাটাবেস টেবিল একই রকম থাকবে, কিন্তু প্রেফিক্সের কারণে টেবিলটা আলাদা হবে, দ্যাটস ইট। কিন্তু একই ডাটাবেসে আপনি মাল্টি ওয়েবসাইট রান করতে পারবেন। ওকে ফাইন, এই জায়গাটায় আমরা ড্যাশবোর্ডে যাবো। আমরা তো ওয়েবসাইট দেখতেছি, ওয়াও কত সুন্দর একটা ওয়েবসাইট, কিন্তু আমি ড্যাশবোর্ডে ঢুকবো। ক্লায়েন্ট বলতেছে এটা খ্যাত মার্কা ওয়েবসাইট আমার দরকার নাই, আমার একটা সুন্দর ওয়েবসাইট বানা দাও যেখানে আমার খুব সুন্দর একটা ছবি থাকবে, আমার গার্লফ্রেন্ডের ছবি থাকবে। হ্যাঁ, তো এই ধরনের একটা ওয়েবসাইট বানানোর জন্য আমাকে এখানে WP অ্যাডমিনে ঢুকতে হবে। WP অ্যাডমিন লিখে যখন রান করবেন তখন আপনাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে wp-login.php-তে। ক্লিয়ার? এখানটায় আসার পরে আমি এখানে বলবো অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, আমি রিমেম্বার মি করে দেব এবং আমি লগ ইন করব। আমি ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। মনে আছে আমরা ওয়ার্ডপ্রেসে আপডেটটা নেইনি, সে এখন আমাকে আপডেট করতে বলে। ক্লিক করেন। লোকালি যখন আপডেট করবে তখন একটু টাইম লাগে, আপডেটে ক্লিক করি। দেখছেন ফেইল্ড। লোকালি কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়, এই জন্য সার্ভার অনেক ইম্পর্টেন্ট। সো আমরা লোকালি আপডেট করছি না। ক্লিয়ার? আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো এখন। আর এখান থেকে আমি যখন ভিজিট দ্য সাইটে যাব তখন আমার পোর্টফোলিও সাইট দেখাচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, আমরা এখন ওয়েবসাইটের লুকটা চেঞ্জ করব। এখানে আসার পরে অ্যাপিয়ারেন্সে যাবেন, থিমসে যাবেন, দেখবেন বাই ডিফল্ট তারা আপনাকে কিছু থিম দিচ্ছে। তো এই থিমগুলো যদি আমি অ্যাক্টিভ করি, আমার ওয়েবসাইটে কিন্তু জাস্ট ইন্টারফেসটা চেঞ্জ হবে, কিন্তু কন্টেন্ট চেঞ্জ হবে না। আমি যদি এটাকে অ্যাক্টিভ করি, দেখবেন এখানে ইন্টারফেসটা চেঞ্জ হবে, কন্টেন্ট চেঞ্জ হবে না। বুঝা গেছে? এটা করে নি না, এটা দিই।
এবার দেখবে এটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা ওয়েবসাইটের জন্য নতুন একটা থিম চুজ করব। অ্যাড নিউয়ে ক্লিক করবেন, দেখবেন wordpress.org এইখান থেকে এই যে থিমসে গেলে আপনারা কিন্তু অনেক থিম এখানে দেখতে পাবেন যেগুলো ফ্রি। এখানে থিমগুলো কিন্তু ফ্রি। তো আমরা যে কোনো একটা থিম অ্যাক্টিভ করব, তো এখানে ওই থিমগুলোই কিন্তু দেখতে পাবেন আবার। বুঝে গেছে? ওই থিমগুলোই দেখতে পাবেন। সাপোজ টমস, এটাকে আমি ইনস্টল করি, এই যে লুকটা দেখতে পাচ্ছেন না, এক্স্যাক্টলি এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। থিম মানে হচ্ছে আপনার এখানে অলরেডি HTML CSS যে করে যা যা লাগে সবগুলো বিল্ডিং করা, এবং ওয়ার্ডপ্রেসে যাতে সাপোর্ট করে ওইভাবে ডাইনামিকভাবে ফাংশনগুলো ক্রিয়েট করে তাকে এর সাথে অ্যাডজাস্ট করে দেয়। এবং আমার কাজ হচ্ছে এটাকে অ্যাক্টিভ করা এবং এটাকে কন্ট্রোল করা। আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম, দেওয়ার পর আমি যদি রিলোড দিই, দেখেন আমার লুকটা চেঞ্জ হয়ে গেল। বুঝা গেছে? এবার আমরা পেজ ক্রিয়েট করব। এখানে দেখবেন অনেকগুলো পেজ আছে। একটা ওয়েবসাইটে মাল্টি পেজের ওয়েবসাইট হচ্ছে, মনে করেন আমি হোম পেজ দিব, এই পেজ দিব, ওই পেজ দিব, তারা বাই ডিফল্ট এই পেজগুলো দিয়ে রাখে, এটাকে আমি ট্রাশে দিই। কোনো কিছু ডিরেক্ট ডিলিট হয় না, অর্থাৎ ক্লিক করলে ট্রাশে যায়। ট্রাশ থেকে যখন ডিলিট করবেন তখন পার্মানেন্ট ডিলিট হয়। ক্লিয়ার? এবার আসেন এখানটায় যাই। যাওয়া মাত্র আপনি দেখেন আমি কি করছি। এখানে যাওয়ার পর আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ড্রাফটে আছে, এটা কিন্তু লাইভ হয়নি। তো প্রাইভেসি পলিসি কিন্তু লাগে। আপনি দেখবেন এখানে প্রাইভেসি নামে একটা শব্দ আছে। যেমন তারা বলতেছে যে প্রাইভেসি পলিসি অর্থাৎ রুলস রেজুলেশন, কপিরাইট ইস্যু, অনেক কিছু থাকে। এই জন্য আমরা ওই পেজটাকে সিলেক্ট করে দেবো, এটা বাই ডিফল্ট থাকে। তো কিন্তু এটা পাবলিক না, মানে আপডেট হয়নি। এখানে ক্লিক করে এটাকে আমাকে এখানে বলতে হবে পাবলিশ, তাহলে পাবলিশ হয়ে যাবে। এবার যদি এখানটা আমি ক্লিক করি তাহলে দেখবেন পাবলিশড হয়ে যায়, এবং এখানে যদি রিলোড দিই এখানটা দেখাবে। দেখায় না। এটা দেখানোর জন্য যেটা করতে হবে, আমি এখানে আবার যাই, যাওয়ার পর ওখানে দেখার জন্য, এখানে এই মেনুতে দেখানোর জন্য আমি আরও কয়েকটা পেজ বানাই, তারপর আমি দেখাচ্ছি। অ্যাড নিয়ে ক্লিক করার পর আমরা হোম পেজ বানাবো। এই জায়গাটায় বলবো হোম। ক্লিয়ার? সাপোজ কী ব্যাপার, সব লোড হয় কেন? মনে করেন আমি এখান থেকে কন্টেন্টগুলো কপি করি, এই কন্টেন্টটা আমরা এখানে বসায় দেব। এই যে উপরে যে নামটা দিলাম, এই নামটা হচ্ছে পেজের নাম, অর্থাৎ আমরা হোম পেজ বানাই index.php, যেটা index.html, যেটা আমি এখানে কিছু কন্টেন্ট দিলাম। এই কন্টেন্টগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। ড্রপ ক্যাপ ক্লিক করেন, দেখেন নিউজ পত্রিকা সাইডের মতো বড় হয়ে গেছে। বোঝা গেছে? আপনি এটা কালার চেঞ্জ করতে পারবেন, ক্লিক করেন, কালার চেঞ্জ করেন। আবার নিচে আরও কিছু লেখেন, এখানটায় দেওয়ার পর এখানটায় ক্লিক করেন, করার পরে আপনি ইনসার্ট আফটার ক্লিক করেন, তাহলে নতুন একটা অপশন আসবে। এখানে আবার দেন, মানে আপনার ইচ্ছে মতো আপনি এগুলো অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর এখানে কী করবেন, এখানে ক্লিক করেন, করার পর আপনি একটা ইমেজ দিতে চান, তাহলে এখানে ক্লিক করেন, তাহলে একটা ইন্টারফেস আসবে। এখানে আপলোডে ক্লিক করেন, তাহলে মনে করেন আমি এই ইমেজটা এখানে অ্যাড করে দেবো, তাহলে ইমেজটা অ্যাড হয়ে যাচ্ছে। এবার আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন ইচ্ছে মতো, মানে সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আপনাকে কিন্তু কোডিং করতে হচ্ছে না। আবার মনে করেন এটাকে আপনি বড় করতে চান, এখানে ক্লিক করেন, হেডিং ট্যাগ দিবেন, তাহলে দেখেন বড় হয়ে গেল। হেডিংয়ের কোন ট্যাগ দিবেন? আপনি এটা ট্যাগ দিবেন, বড় হয়ে গেল। এবার আমি পাবলিশ করি। পাবলিশ করার পরে আমি যদি এখানে আবার তাকাই, এখানে কিন্তু এখনও আসে না, তার মানে কি আমাকে সেট আপ করতে হবে। ওকে, আমরা এটা বানানোর পর আমরা এখানে আবার এখানে ক্লিক করি, আমরা আরও কিছু পেজ বানাবো। যে আমার এখানে অ্যাবাউট আস পেজ বানাবো, যেটা কমনলি থাকে একটা ওয়েবসাইটে। আমি কোনো কন্টেন্ট দিচ্ছি না, ফর এক্সাম্পল, তারপরে দিয়ে রাখি, এটা পাবলিশ করি। আরও অনেক কিছু আছে, আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো। দেন আমি আবার এখানে ক্লিক করি, করার পরে কন্ট্যাক্ট পেজ, দেন আমি এখানে পাবলিশ করি। আর কি, ব্লগ পেজ, রাইট? তাহলে এখানে ক্লিক করেন, ব্লগ দেখাবেন, ব্লগ, তাহলে এখানে ক্লিক করি, ব্লগ পেজ, ডান। ওকে, এখানে আবার ক্লিক করি, তাহলে আমরা এগুলো পাচ্ছি। ওয়েবসাইটে আমার মেনুতে দেখানোর কথা ডিজাইন অনুযায়ী, কিন্তু দেখাচ্ছে না। এখানটায় ক্লিক করতে পারেন, তাহলে আমি এখানে চলে যাব, অথবা আমি অ্যাপিয়ারেন্সের এই মেনুসে ক্লিক করব, করলে এখানে দেখবেন আমার ওই পেজগুলো দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে এই জায়গাটা একটা নাম দেখাবে। এই নামটা আমাকে দিতে হবে, না দিলে এইখানটা অপশন আসবে না। এই জায়গাটা কিছু অপশন আসবে যে বলে দিবে যে আমার এই মেনুর লিস্টটা কোথায় শো করবে। কাস্টম লিঙ্ক বাদ, এটা দিব না। এখানে আমরা বলবো সাপোজ মেইন মেনু বা এরকম সামথিং নাম দিই।
তো আমি যখন ক্রিয়েট করব, এই নামটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নাম, ওয়ার্ডপ্রেসের জন্য এই নামটা দিলাম। নিচে দেখেন বলতেছে প্রাইমারি, প্রাইমারি, গ্লোবাল, এগুলো হচ্ছে মেইন মেনুর কাজ। এখানটা যদি তাকান, কই গেল, এই যে এইখানটায় মেনুটা দেখাবে। তো এইটা সেট না করলে এর একটা আইডি আছে, যে আইডিটা ধরে এই মেনুগুলোকে ওই জায়গাটায় নিয়ে যায়, এখানটায় নিয়ে যায়। তো এখানে দেখবেন হোম পেজ আছে, প্রাইভেসি পলিসি আমি দেখাতে চাই না, ক্লিক করে এটাকে ডিলিট করে দেন। এবার আমি যদি আপডেট করি, তাহলে আমি এখানে রিলোড যদি দেই, আমরা মেনুটা দেখতে পাবো, ক্লিয়ার। কিন্তু আমি চাচ্ছি যে হোমটা বামে থাক, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটাকে ধরে এরকম উপরে উঠাইতে হবে। কন্ট্যাক্ট পেজ নিচে থাকবে, কন্ট্যাক্ট পেজ না অ্যাকচুয়ালি, আপনি চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তো আমি যেটা আপডেট করি, তাহলে রিলোড যদি দেই, তাহলে আমরা এরকম পাচ্ছি। অ্যান্ড আপনি চাচ্ছেন কন্ট্যাক্টটা ব্লগের নিচে থাকবে, ড্রপডাউন করার জন্য আপনি এটাকে এরকম ধরে টেনে ছেড়ে দেন। এবার যদি আপডেট করেন, তাহলে ড্রপডাউন মেনু হয়ে যাবে, মাউস রাখেন, এই যে দেখেন ড্রপডাউন মেনু হয়ে গেছে। কিন্তু এই যে ডিজাইনটা হচ্ছে না, এই ডিজাইনটা পুরোটাই থিমের উপর ডিপেন্ড করে, বোঝা গেছে? এই জন্য থিম চুজ করতে হয়। তো আমরা এইভাবে কাজগুলো করতে পারবো এক এক করে। আমি এটাকে এইভাবে রাখি, সেভ করি, বোঝা গেছে? এবার আমরা যদি হোমে ক্লিক করি, তাহলে আমরা হোমের কন্টেন্টগুলো এক্স্যাক্টলি যেভাবে আমরা কাজ করেছি এইভাবে দেখতে পাচ্ছি। আবার যদি অ্যাবাউটাসে যাই, অ্যাবাউটাসে কন্টেন্ট দেখতে পাচ্ছি, ব্লগে গেলে কিছু দেইনি, আমরা ফাঁকা পাচ্ছি, কন্ট্যাক্টে গেলে আমরা কন্ট্যাক্ট পেজ পাচ্ছি। সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? গ্রেট। ওকে, এখন আমরা এগুলোকে এডিট করব। দেখেন, আমি যখন পোর্টফোলিও সাইডে যাই, আমার কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখায়। হ্যালো ওয়ার্ল্ড আসলো কোত্থেকে? আমি কি কোথাও দিছি হ্যালো ওয়ার্ল্ড? দেইনি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পোস্টেড। এই পোস্টটা আসে হচ্ছে পোস্ট থেকে। এখানে অনেকগুলো পেজ আছে, দেখেন পেজ আর পোস্টের মধ্যে ডিফারেন্সটা কী? ফেসবুকে আমরা অনেকগুলো পেজ দেখি না, হোম, ক্রিয়েটের ভিতরে আবার ড্রপডাউন দেখি অনেকগুলো, তার মানে এগুলো হচ্ছে এক একটা পেজ। কিন্তু একটা গ্রুপের ভিতরে অনেকগুলো পোস্ট দেখি না, এগুলোকে হচ্ছে পোস্ট। তার মানে অনেকগুলো পোস্ট একই পেজে বা একই গ্রুপে বা একই প্রোফাইলে দেখাতে পারে। কথা বোঝা গেছে? আমার কথা বুঝছেন? মানে একটা পেজ থাকবে যেখানে অনেকগুলো পোস্ট দেখাবে। ব্লগ সাইটগুলোতে, নিউজ পোর্টাল সাইটগুলোতে কী করে, অনেকগুলো পোস্ট একই পেজে দেখায়। ওকে, এখন আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি পোস্টের ভিতরে, আমি এটাকে ডিলিট করে দেবো। এই জায়গাটা আমরা আরও পোস্ট অ্যাড করব। তো আমি যখন এখানে ক্লিক করব, এখানে আমরা পোস্ট দিব। ফর এক্সাম্পল, আমার ওয়েবসাইটে যাই, এখান থেকে আমরা পোস্ট চুরি করি। মনে করেন আমি এখানে ক্লিক করলাম, এই লেখাটাকে কপি করি, করার পর আমি এখানে দিয়ে দিলাম। এই নামটাই কিন্তু ইউআরএল হবে, যেমনটা দেখবেন এখানটা ইউআরএল হয়ে গেছে, মানে স্ল্যাক বলা হয় এটাকে, স্ল্যাক ইউআরএল বলা হয়। এবং আমরা এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি, এইভাবে আমি কপি পেস্ট করি, যেভাবে পারি কপি পেস্ট করি, করার পর এর ভিতরে আমরা এখানে অ্যাড করে দিই। কী ব্যাপার? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি যদি পাবলিশ করি, তাহলে এখানটায় হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় ওই কন্টেন্টটা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা থাম্বনেইল ছবি দিই না, আমরা থাম্বনেইল বলি না, একটা ছবি থাকে যেমনটা আমরা এখানে দেখতে পাই উপরের দিকে। তারপর আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন ওই ছবিটা দেখতে পাবেন, এই যে এখানে, এটাকে বলা হয় থাম্বনেইল। তো এই থাম্বনেইল ছবিটা আমার লাগবে, তা আমি এটাকে রাইট ক্লিক করে ডাউনলোড করি। এই ছবিটা আমরা এখানে দিব। কিভাবে দিব? এটা আসার পর এই যে পাবলিশড হয়েছে না, এখানে ক্লিক করেন, করলে আপনারা এরকম দেখতে পাবেন। অ্যাডভান্সে যান, কাস্টম সিসে করতে পারবেন, ডকুমেন্টে যান, এখানে দেখবেন অনেক কিছু। তো আমরা ফিচার্ড ইমেজে ক্লিক করলে এইখানটায় ফিচার্ড করব, ক্লিক করেন, তারপর সিলেক্ট করেন এই যে ছবিটা, এখানে আমি ওপেন করব, তাহলে ছবিটা আপলোড হয়ে গেল। এবার আমি সেট করব, তাহলে ছবিটা চলে আসলো। এবার আমি পাবলিশ করব, তাহলে এবার যদি রিলোড দিই, তাহলে ছবিটা দেখতে পাবো। বুঝা গেছে? এবার আমি যদি এটাকে দেখতে চাই ফুললি, মানে আমরা কিন্তু তেমন কিছু দেখছি না, তো যদি ক্লিক করেন, তাহলে এটাকে বলা হয় সিঙ্গেল পেজে সে ডিটেইল দেখাচ্ছে আমাকে। বুঝা গেছে? এরকম আমরা পোর্টফোলিওতে আরও কয়েকটা পোস্ট দিই, আমি 3টা পোস্ট দেবো। তো এখানটায় আবার এখানে ক্লিক করে, আচ্ছা এই অপশনটা দেয়, এখানে ক্লিক করে এই অপশনটা দেয়। ওকে, আমি এখানে আবার ক্লিক করি, করার পর আমি আরেকটা নিউজ দিই। তো নিউজ দেওয়ার জন্য আমরা নিচের দিকে যেতে পারি,
এই যে মনে করেন আমি এই নিউজটা দিতে চাই, আচ্ছা এটা না, ভাল লাগে না এটা। এখানে আমি টিউটোরিয়াল যদি যাই, টিউটোরিয়াল না, টিউটোরিয়াল তেমন কিছু নাই, প্লাগইনসে যদি যাই, প্লাগইনসে ডিটেল কথা বলে, এখানটা যাই বিথেম। তো এই কন্টেন্টগুলোকে কপি করে এখানটা আমি অ্যাড করে দিই। দেন আমরা এখানে অনেকগুলো কন্টেন্ট দেখার কথা, এই মনে করেন আমি এটা সহ আমি কপি করি, আর এই ছবিটা আমি ডাউনলোড করি, এটা আমরা এখানে দিয়ে দিই। এবং এও কিন্তু বড় হাতের হয়েছে, আমি চাইলে কিন্তু এটাকে আরও বড় হাতের করতে পারি যে এখান থেকে, কিন্তু এইটাই কিন্তু H1 হয়, বাকিগুলো আপনি H2 H3 যা ইচ্ছা যেটা দিবেন। এখন এটা চাইলে কিন্তু এই প্রথম ওয়ার্ডটা বড় করতে পারেন, ক্যাপস লকে গেলে এটা পাবেন। আবার এইটা আমি যে একটু কালারফুল করতে চাই, আমি আমাকে এরকম কালার দিতে চাই বা এরকম কালার দিতে চাই, মনের মাধুরী মিশে কালার দিতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? আবার আমি চাচ্ছি যে এর নিচে একটা গ্যালারি হোক, তো এখানে ক্লিক করি, করার পর এই যে গ্যালারি ক্লিক করেন, আপলোডে ক্লিক করেন। মনে করেন অনেকগুলো ছবি নেব, তো এখানে অনেকগুলো ছবি আছে, এই পর্যন্ত 4টা ছবি নিলাম। তাহলে এখানে যদি ক্লিক করি, তাহলে কি বলতেছে, ফরম্যাটিংয়ের কারণে সরি দিস ফাইল টাইপ একটু প্রবলেম আছে। তাহলে এখানে ওয়েবপি কারণে নিচ্ছে না। মনে করেন এই ছবিগুলো নিতে যাচ্ছি 5টা, আপলোড করি, দেখেন ও কিন্তু নিজের মতো করে ও সেট আপ হয়ে যায়। আপলোড হয়ে গেলেই বুঝতে পারবেন এখন এরপরে কি করব। এখানে দেখেন কলাম কয়টা, তো আমি যদি বলি 4টা বা 5টা তাহলে এইভাবে আসবে, আমি যদি বলি 2টা তাহলে এইভাবে আসবে, ডিপেন্ড করে। তা আমি 3টা দিলাম, নিচে দেখেন অটোমেটিক্যালি ওর মতো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে ইমেজ সাইজ আমি যদি বলি মিডিয়াম, তাহলে ও ওয়েবসাইটে যখন শো করবে তখন ছোটো আকারে দেখাবে। ফুল সাইজ দিলে কি হবে, ব্লার হবে না, কোয়ালিটি ভালো থাকবে। ক্লিয়ার? তো লিঙ্ক টু, এগুলো আপনি লিঙ্ক করবেন কিনা আবার সেটা আপনি বলতেছেন। এটা হচ্ছে ডকুমেন্টেশনের ভিতরে, মানে পোস্টের ভিতরে, কিন্তু আমি থাম্বনেল ছবি দেব। তো এটার জন্য মনে করেন আমি আপলোডে আবার যাই, অন্য একটা ছবি নিয়ে আসি, এই যেটা। তো আমি এটাকে ওপেন করি, সেট করি, তাহলে ছবিটা চলে আসলো। এবার আমি পাবলিশ করি, গেল। তাহলে আমার এখানে পোর্টফোলিওতে ক্লিক করলে 2টো পোস্ট দেখাচ্ছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন আমি মনে হচ্ছে না যে ছবিটা অনেক বড়, আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে ক্লিক করেন, করার পরে এইখানটায় ক্লিক করেন, এই ছবিতে ক্লিক করব, করার পরে দেখবেন এখানে এডিট নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। করার পর এখানে ক্রপ নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। করার পর আমি এমনে করে ছোট করব আমার ইচ্ছে, করার পর আমি আবার এখানে ক্লিক করব, তাহলে দেখেন ছোট হয়ে গেল। এবার আমি সেভ করব, তাহলে সেভ হয়ে থাকবে। এবার আমি ক্লিক করে অবশ্যই অল্টার টেক্সট টাইটেল দিবেন, এটা আমি যা দেখাবো নিউজ পোর্টাল সাইট বানানোর সময়। সেট ফিচার ইমেজ, তাহলে দেখবেন ছোটো হয়ে যাবে। কী ব্যাপার, আপডেট হলো না কেন? আচ্ছা, এখানে একটু কিছু লিখে দেন আপডেট করার জন্য। এবার আমি আপডেট করি, এবার আমি দেখবো এই ছবিটা ছোটো হয়েছে কিনা। ও মানে ছোটো হওয়ার ক্ষেত্রে আপডেট করার প্রয়োজন হয় না। ক্লিয়ার? তাহলে সাইজ অনুযায়ী, রেজলিউশন অনুযায়ী সে পারফেক্ট। আর কথা হচ্ছে এটা কিন্তু হোম পেজ না, অর্থাৎ ক্লিক করলে দেখবেন এখানে দেখাচ্ছে না, এটা কিন্তু হোম পেজ না, এটাকে বলা হয় ব্লক পেজ। তাহলে এটা যদি ব্লক পেজ হয় তাহলে ব্লক পেজে দেখানোর কথা না। এখানে যদি ক্লিক করি তাহলে কি দেখায়, দেখায় না। সবাইকে বুঝতে পারছেন জিনিসটা? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? আমি একটা ক্রিটিক্যাল একটা জিনিস আমি আপনার শেয়ার করব। ওকে, ক্রিটিক্যাল জিনিসটা হচ্ছে আমরা যখন ড্যাশবোর্ড থেকে পেজ বানাচ্ছি, এই যে পেজগুলো যে বানাচ্ছি, পেজ বানানোর নাম যদি আমি ব্লগ দিই, তাহলে পোস্টগুলো যে ব্লগে শো করবে এটা কোথাও লেখা নাই, বুঝতে পারছেন? এবং ওয়ার্ডপ্রেস এটা করেও দেয় নাই। আমি ব্লগে শো করাবো। এবং এই যে দেখেন আমরা যখন ক্লিক করি, আগে ওয়েবসাইটে দেখাই, এই যে দেখেন পোর্টফোলিওতে যখন ক্লিক করি আমরা কিন্তু পোস্টগুলো দেখতে পাচ্ছি লাইভ। তো এটা কিন্তু ম্যান্ডেটরি না, সব ওয়েবসাইটে কিন্তু পোস্ট দেখায় না, সব ওয়েবসাইটে কিন্তু পোস্ট দেখায় না। তাহলে আমার যে পোস্টগুলো দেখাচ্ছে এটা কিন্তু ফ্রন্ট পেজে দেখাচ্ছে, এটাকে বলা হয় ফ্রন্ট পেজ, এটা বাই ডিফল্ট শো করে। আমি চাই হোম পেজটার জন্য বাই ডিফল্ট শো করে, যাতে এইখানটা ক্লিক করলেও জন্য হোম পেজটাই দেখায়। এটার জন্য আমাকে এই হোম পেজটাকে বলতে হবে ফ্রন্ট পেজ। কীভাবে বলবেন? এই সেটিংসে যাওয়ার পর রিডিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন ইয়োর লেটেস্ট পোস্ট, অর্থাৎ হোম পেজ হিসেবে শো করবে লেটেস্ট পোস্ট। তাহলে এখানটা সিলেক্ট করে
আমি বলবো হোম পেজের জন্য, হোম পেজটার জন্য হোম পেজটার জন্য হয়, এগুলো কিন্তু সব পেজ, তাহলে হোম পেজ হিসেবে যেন হোম পেজটা দেখায়। এবার যদি আমি ক্লিক করেন তাহলে দেখবেন হোম পেজটা দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তবু হোম পেজটা দেখাচ্ছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে ব্লগে যদি আমি পোস্টগুলো দেখাতে চাই তাহলে আমাকে এখানে বলতে হবে তুমি ব্লগে পোস্টগুলো দেখাও। সিলেক্ট করলাম। এবার আমি যদি রিলোড দেই তাহলে দেখেন পোস্টগুলো দেখাচ্ছে। সবাই বুঝতে পারছি? মানে আমি চেঞ্জ করতে পারি আমার ইচ্ছে মতো। আমি চাইলে কন্ট্যাক্টের ভিতরেও কিন্তু পোস্ট দেখাতে পারি আমার ইচ্ছে। ক্লিয়ার সবার? ওকে, এগুলো প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে এবং নিজের মনের মাধুরী মিশিয়ে পেজ বানাবেন, পোস্ট ক্রিয়েট করবেন। মিনিমাম 10টার মতো পোস্ট বানাবেন। অ্যাকচুয়ালি আমি এখন যেটা দেখাবো একটা পোস্টও বানাতে হবে না। সেটা কি, আমি আপনাদের একটা থিম সেট করে দেবো এখন এইখানটা দেখাবো। এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো দরকার নাই। কিন্তু ডিলিট আপনি যদি এখানে ক্লিক করে ডিলিট করেন সেটা আপনি করতে পারেন। আবার চাইলে এর ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট থিমসের ভিতরে আপনি ডিলিট করতে পারেন। আর এখানে দেখবেন আপলোডস, আমরা যত ইমেজ আপলোড করি সব 2020 সালের 8ম মাস মানে অগাস্ট, ওর ভিতরে দেখেন ইমেজগুলো আপলোড হয়। মজার বিষয় হচ্ছে একটা ইমেজ যখন আপলোড হয় তারা কি করে বিভিন্ন সাইজে আপলোড হয়ে যায়। এই কারণে ওয়েবসাইট ফাস্ট লোডেড হয়, যাতে ডাইমেনশন অনুযায়ী ওয়েবসাইটে কোথায় কী শো করাবে সেই ডাইমেনশন অনুযায়ী সে কী করে নিজের মতো করে প্লেস হয়ে যায়। এটা ওয়ার্ডপ্রেস করে। ওয়ার্ডপ্রেস কিন্তু আমরা মাঝে মাঝে বলি আর কি, গল্প করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে তার কাজগুলো একটু সে অটোমেটিক্যালি করে ফেলে। বুঝতে পারছি? অনেক স্মার্ট, কিন্তু ওয়ার্ডপ্রেস অনেক স্মার্ট। ওকে, এখন বুঝতেই পারতেছেন যে একটা ছবি আপলোড করতে গেলে তারা কত সাইজে আপলোড হচ্ছে। এখন বলেন 500 টাকায় কি ওয়েবসাইট বানানো যায়? এখন তো কিছু দেখেনি নেই। যদি আজকের ক্লাসে এরকম হয়ে যেত, শিখে যেতেন, তাহলে তো এতদিন ক্লাস কেন করব, এত ক্লাস কেন করব? 500 টাকার জন্য আপনার কি এই এত কোর্স ফি দিচ্ছেন বলেন? ওকে, তাহলে আমরা এখান থেকেও ডিলিট করতে পারি, কিন্তু ওইটা আসলে লেজিট প্রসেস না। লেজিট প্রসেস হচ্ছে এখান থেকে ডিলিট করা, তাহলে ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার সবার? এবার আমরা নতুন একটা থিম আপলোড করব, অ্যাড নিউ। দুটো থিমের কথা বলবো, একটা হচ্ছে অ্যাস্ট্রা, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এই যেটা, আর একটা হচ্ছে নেভে, এই যেটা। সো আমরা অ্যাস্ট্রা দিয়ে শুরু করি, কারণ অ্যাস্ট্রা অনেক ক্লায়েন্ট রিকোয়ার্ড করে। পেলাম, এটাকে আমরা ইনস্টল করব। তাই নাকি? যদি আপনার টাকা পয়সা থাকে, সরি ডলার, তাহলে নিজেই কেনেন, নেমচিপ থেকে অথবা হোস্টগ্রেডর থেকে অথবা ব্লু হোস্ট থেকে। আর যদি টাকায় কিনতে চান তাহলে আপনাকে থার্ড পার্টি হিসেবে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে কিনতে হবে। আমাদের শিখবে সব একজন কোফাউন্ডার আছেন, ওনার কাছ থেকে কিনতে পারেন। বাট উনি কিন্তু পার্সোনালি বিজনেস করেন, এটা শিখবে সবার হোস্টিং না। অনেকে ভাবে শিখবে সবাই হোস্টিং। হিমেল ভাই, হিমেল ভাইকে চেনেন? ফয়সাল হামিদ হিমেল, উনি হোস্টিংয়ের বিজনেস করেন। ওনাকে যদি পোক করেন আমার কথা বলে, উনি আপনাকে হয়তো ওই হেল্পটা করবে। আর অবশ্যই 2 GB নেবেন, আর নিজের নামে নেবেন, নিজের নামে ডোমেন করবেন। আপনারা গ্রুপে ডিসকাস করে নিন। ওকে, আমরা এইটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভে ক্লিক করি। এবার এটা অটোমেটিক্যালি দেখবেন এই ফোল্ডারের মধ্যে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন অ্যাসটা চলে আসছে, মানে ওয়ার্ডপ্রেসে এরকম, আবার থিমটাও এরকম। এবার আমি এইটা দেখেন, এটাকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য এই অ্যাসটা থিমসে যেতে হবে। ওরা কি করে, প্রত্যেকটা থিম কি করে, একটা সেট আপ করে দেয়, একটা সেট আপের একটা অপশন দেয়। ক্লিক
ক্লিক করা মাত্র সে বলবে যে আপলোড করো ছবি, লোগো আপলোড করো, কাস্টমাইজ করো ফন্ট, হিডার অপশন কেমন হবে, সব কিছু বলে দেয়। বুঝা গেছে? এগুলো সেট আপ করার আগে আমরা এইখানটা তাকান, এখানটা দেখবেন বলবে যে ইনস্টল ইম্পোর্টার প্লাগইনস স্টার্টার টেমপ্লেটস। আমি এখানে ক্লিক করি প্রথমত, সে আমাকে কই নিয়ে যায় দেখেন, wpastar.com এর ভিতরে তারা আমাকে ডকুমেন্টেশন দেখায়। ওই থিমের মাধ্যমে আপনি এই ধরনের ওয়েবসাইটটা প্রি ডিজাইন করা ওয়েবসাইটগুলো বানাতে পারবেন। এগুলো সব সেট আপ করা থাকে। বুঝা গেছে? এখন আমাদের এটাকে মানে সেট আপ করার আগে আমার এক্সটেন্ড এক্সট্রা ফ্রি প্লাগইনস এগুলো লাগবে না। ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, এই দেখেন অ্যাক্টিভেটিং, এখানে ক্লিক করা মাত্র সে অ্যাক্টিভেট হচ্ছে, ও নিজে নিজে কাজ করে। ওর মাধ্যমে কি হয়, অনেকগুলো প্লাগইন সেট আপ হয়ে যায়। আমি এখানে যদি ক্লিক করি আর প্লাগইনসে যদি যাই, দেখেন অ্যাস্ট্রা নামে একটা টেমপ্লেট অ্যাড হয়েছে, ও কিন্তু লোডিং হচ্ছে, আরও কাজ করছে। তো এগুলো আমাকে অ্যাক্টিভ করতে হবে। এবার আমি আরেকবার রিলোড দিই, অ্যাক্টিভ আছে না, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে নিজে নিজেই। এবার এখানে আসেন, ওরা আমাকে কিছু পেজ বিল্ডার দিচ্ছে। একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমরা যখন অ্যাড নিউ করি, আমরা যখন এখানে কন্টেন্ট আপডেট করে এডিট করি না, বিভিন্ন রকমের অপশন দেখি না, এটাকে বলা হয় পেজ বিল্ডার, যেটার মাধ্যমে আপনি ইজিলি কাস্টমাইজ করতে পারবেন, লেআউট তৈরি করতে পারবেন, তারপরে কলাম দিতে পারবেন। এখানে কিন্তু কলাম দেওয়ার অপশন আছে, যেটা আমরা বুটস্ট্র্যাপে করি। এই যে লেআউট এলিমেন্টস, কয়টা কলাম দেবেন আপনি বলতে পারেন। বুঝা গেছে? সব আছে এর মধ্যে। তো এই জিনিসটা কিন্তু করা হয়, এইটাকে বলা হয় গুটেনবার্গ। এই গুটেনবার্গটাই হচ্ছে এটা। আরও অনেকগুলো পেজ বিল্ডার আছে, ব্রিজি, বিএফএ বিল্ডার, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিল্ডার। আর এলিমেন্টের তো আছেই, যেটা আমরা শিখব। আমরা গুটেনবার্গে ক্লিক করব, যেহেতু আমরা গুটেনবার্গ আজকে পর্বে আমরা এটা শিখলাম। করা মাত্র দেখবেন আপনাকে অনেকগুলো পেজ বিল্ডার দিয়ে দিচ্ছে। এর মধ্যে কিছু টেমপ্লেট দিয়ে দিচ্ছে। টেমপ্লেট বলতে ওই থিম দিয়ে এবং এই পেজ বিল্ডার দিয়ে এগুলো তৈরি করা সম্ভব, যেটা আপনি চাইলে নিজেও করতে পারবেন। কিন্তু আমরা একটু স্মার্ট এবং ইজিলি করতে চাই, এই জন্য আমাদের কাজ হচ্ছে ক্লিক করা। এখন উপরের দিকে দেখেন একটা অপশন আছে, অল নেবেন নাকি ফ্রি নেবেন নাকি এজেন্সি। এজেন্সি মানে হচ্ছে ফ্রি, পেইড। এখানে কয়েকটা পেইড পাবেন। বা আমি যদি ক্লিক করি, কী হলো, আচ্ছা পেইড কোনোটাই দেয়নি, সব ফ্রি আপনাদের জন্য। সো গুটেনবার্গে সবই ফ্রি দিচ্ছে। তো এইখানটা থেকে আপনি যে কোনো একটা চুজ করবেন, তাহলে পেজ, এই যে উপরে দেখছেন মেনুতে পেজ আছে, সেগুলো আপনার ইনস্টল হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা ইনস্টল করার আগে আপনারা আগে পোস্ট দিয়েছেন না, পেজ ক্রিয়েট করছেন না, সেইটা অ্যাকচুয়ালি তারা কি করবে, রিসেট মারবে নিজে নিজে। তো মনে করেন আমি এই ধরনের পেজ ক্রিয়েট করব, বা মনে করেন আমি এই ধরনের পেজ ক্রিয়েট করব, কোনটা নেব বলেন তো, কোনটা নেবেন বলেন, নাম বলবেন, যে ট্রাভেল ব্লগ নাকি হেলথ ফিটনেস নাকি ফ্যাশন লাইফস্টাইল নাকি প্লাম্বার নাকি পেট কার, বলতে থাকেন কোনটা নেবেন। এটা ভাই মাপ চাই, এটা নিচ্ছি, ক্লিক করি। দেখে তারা কিন্তু আমাকে কিছু দেখাচ্ছে যে ব্লগেরটা ইন্টারফেসটা কেমন হবে ডিজাইন, তারপরে অ্যাবাউট পেজটা ডিজাইন কেমন হবে, ডেস্টিনেশনের ডিজাইন কেমন হবে, এভরিথিং তারা বলে দেয়। মানে এগুলো অলরেডি ডিজাইন করা আছে, আমি এগুলোকে ইম্পোর্ট করব সার্ভার থেকে, এই জন্য ইন্টারনেট লাগবে। আর আমি যদি সার্ভারে কাজ করতাম তাহলে আরও ফাস্ট কাজ হতো। আমি জানি না ডেমো ইম্পোর্ট হবে কি না, কারণ আমি লোকালি কাজ করছি। এবার আমরা কি করব, এখানে দেখেন ইম্পোর্ট ডেস্টিনেশন টেমপ্লেট, যেটা আমি সিলেক্ট করছি, দেখেন নাম চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি সব নেব, রাইট? তাহলে এখানে ক্লিক করেন, করা মাত্র সে বলতেছে যে ডিলেট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট, আগে যা ছিল সব ডিলেট করে ফেলবে। দ্বিতীয়ত হচ্ছে ইম্পোর্ট কাস্টমাইজার সেটিংস, ইম্পোর্ট উইজেটস, ইম্পোর্ট কন্টেন্ট, এভরিথিং। এবং একটা যেগুলো রিকোয়ার্ড করে এই ডেমোটা ইম্পোর্ট করার জন্য, যেগুলো প্লাগইন রিকোয়ার্ড করে, সেগুলো অলরেডি ইনস্টল হয়ে আছে,
এই জন্য ক্রস চেক হয়ে গেছে। এবার আমি ইম্পোর্টে ক্লিক করব। কয়েক সেকেন্ড লাগতে পারে যদি আমি সার্ভারে কাজ করতাম, আমি জানি না এখন কত লাগবে। দেখি ইন্টারনেট যদি সাপোর্ট করে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, মানে বেশি সময় লাগে না, 10 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। 5 মিনিট একটু বেশি বলছি, আর আমি বক বক করতেছি তো এই জন্য মনে হচ্ছে যে অনেকক্ষণ টাইম লাগতেছে। আপনি যখন করবেন এগুলো দেখবেন দুধ ভাত হয়ে গেছে। আজকের ক্লাসের পরের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস এক একটা স্কিল মনে রাখবেন। আজকের ক্লাসের পরের ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাস, একটা ক্লাস যদি করেন ওই ক্লাস দিয়েই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ক্লাসগুলো ওইভাবে আমি প্রেজেন্ট করব। এবং গুড নিউজ ইজ আমি আপনাদের শপিফাইয়ের উপরে একটা ক্লাস নেব। কিন্তু ওটা কার্য বিশেষে, আমি আপনাদের অ্যাক্টিভিটি দেখব তারপর। উইক্স না, আপনি যখন ওয়ার্ডপ্রেস শিখবেন আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন। আমি রিসেন্টলি ওয়েবফ্লোতে কাজ করছি। ওয়েবফ্লো হচ্ছে সিএমএস ওয়ার্ডপ্রেসের মতোই। আমি জীবনে ওয়েবফ্লোতে কাজ করি নাই। ক্লায়েন্ট বলছে যে করো, পারবা? হ্যাঁ পারবো। তো করা শুরু করছে, হয়ে গেছে। আমি প্রায় 20টার মতো পেজ বানাইছি, প্রতি পেজ $10 করে। কিন্তু মজার বিষয় হচ্ছে কপি পেস্ট, কোনো কাজ নাই, কোনো এডিটের কাজ নাই, কপি পেস্ট। আমি এটা অলরেডি ইউটিউবে ভিডিও দিছি, কপি পেস্ট করে কাজটা করছি, দেখাই, বুঝতে পারবেন কাজগুলো কত ইজি। আবার কঠিন কাজও আছে, সবসময় সহজ কাজ হয় না, এই জন্য বাজেট কম বেশি হয়। ও ড্যামো ইম্পোর্ট করুক, আমরা এখানে একটু গবেষণা করি। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে আছে, প্রায় 2012 কি 13 সালের। বাট আমি কখনও মানে প্রফেশনালি চিন্তা করিনি। পরে চিন্তা করলাম যে এটা তো সবাই ইউটিউবার হচ্ছে, আমি এটা প্রফেশনালি ইউজ করি। তারপরে আমি শুরু করি আমার কাজ। এই যে $10 পার পেজ, এখানে সব বলে দেওয়া আছে, এটা সব ফ্রি, মানে ওপেন করা আছে। এবং পাবলিকগুলো দেখেন কমেন্ট টমেন্ট করে আর কি। সো হয়ে গেছে, এখনও হয়নি। এটা হচ্ছে লাস্ট কাজ, উইজেট। এই মুহূর্তে যদি আপনি ওয়েবসাইটটা দেখেন, দেখেন কিছু পেজ চলে আসবে অটোমেটিক্যালি, একটু পরেই বুঝবেন। ভিজিট দ্য সাইট, এগুলো এখনও ডিলিট হয়নি, ও একবারে করে ফেলবে। তখন বলবেন ওয়াও। জি, ন্যাববার মেনু ডিজাইন বা বাটনস দিয়ে আসে, ওগুলা কি মডিফাই করা যাবে না, নাকি যা দেয়া আছে তাই? হ্যাঁ, মডিফাই করা যাবে, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। ভাইয়া আমার হোস্টিং অনেক স্লো। কোন প্রোভাইডার ভাই? কোন সার্ভার, কোন লোকেশনের? হ্যাঁ, ওদের সার্ভার কোন কোন কান্ট্রির, সার্ভারটা কোন দেশের, এগুলো শুনে নেবেন। এবং সার্ভার কোন সার্ভার, আপনি তো সেভার নিট, আপনি কি নিজে কিনছেন? আপনার কি হোস্টিং অ্যাক্সেস আছে, নিজের অ্যাকাউন্ট আছে হোস্টিংয়ে, নাকি সি প্যানেল অ্যাক্সেস আছে, কোনটা? সি প্যানেল অ্যাক্সেস আছে, আপনার নিজস্ব অ্যাকাউন্ট নাই? কার কাছ থেকে কিনছেন ভাই? হ্যাঁ, ওদের নিজস্ব সার্ভার না এটা মেবি, নাকি নিজের? মানে আমেরিকান বা অন্য কোনো কান্ট্রির সার্ভারটা হোস্টিং, শেয়ার হোস্টিং নিয়ে আপনাকে দিচ্ছে, রাইট? না, বাংলাদেশেও সার্ভার আছে, না যে তা না, ওই জন্য জিজ্ঞেস করলাম। তো যদি তাই হয় তাহলে সার্ভার কোন দেশের এবং কোন, ও তো থার্ড পার্টি, কিন্তু সার্ভারটা কোন অ্যাকাউন্টের ওটা জানতে হবে। ব্লু হোস্টের নাকি হোস্টগেটরের নাকি অন্য কিছু? হ্যাঁ যাবে, আপনি হোস্টিং যখন তখন চেঞ্জ করতে পারবেন, কিন্তু ডোমেন চেঞ্জ করতে পারবেন না।
তা তো বুঝতেছি। করেন। ডোমেনের নাম কি? দেখেন এখানে আলটিমেট অ্যাডভান্স গুটেনবার্গ ফেইল্ড ইনস্টলেশন। তাহলে এখানে হেয়ারে ক্লিক করি, ও কিছু বলে? আচ্ছা, যদি ফেইল্ড হয় তাহলে তো প্রবলেম রে ভাই। ক্যান্সেল করি। এবার আমি যদি রিলোড দিই, দেখেন কাজ করতে পারে। হয়েছে, দেখেন তো কি যে আফসোস হয় না। কেন ফেল হলো সেটা দেখি। অ্যাস্ট্রা অ্যাড অন প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো আমি এখানটায় ক্লিক করি। কই নিয়ে যায় ও? পে করো। এখানে অ্যাকাউন্ট করতে হবে, তারপর ওটা পাবো। ডামো এই যে লোকালি কাজ করতে গেলে আপনি এরকম হোঁচট খাবেন, বুঝতে পারছি। সো যদি এরকম হয়ে যায় তাহলে তো প্রবলেম, কিন্তু আমার এখানে কিন্তু গুটেনবার্গ অলরেডি ইনস্টলড। আচ্ছা, আর একটা কারণে হতে পারে, সেটা হচ্ছে এগুলো আপডেটেড না, এটা তো অ্যাক্টিভ না। সো অ্যাক্টিভ না থাকলে আপডেট যে করতে হবে এমনটা না। দ্বিতীয়ত হচ্ছে এখানে আর একটা জিনিস করবো, এটাকে আমি একটু ফ্রি করে নিই। আমি আর একটা প্লাগ ইন ইনস্টল করবো, যেটার নাম হচ্ছে রিসেট ডাব্লুপি। এই রিসেট ডাব্লুপি প্লাগ ইনটা দিয়ে এই যে গুটেনবার্গ এটাকে ইনস্টল করতে হবে। কিন্তু দেখেন রেটিং খুবই খারাপ সামহাউ। এটাকে আমি ইনস্টল করি। এ কী করে, পুরো ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করবে নিজের মতো করে। যেমন আপনি যদি এখন তাকান, ওয়েবসাইটে গেলে আসে না, মনে আছে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ যখন দিচ্ছিলাম তখন যেমনটা ছিল এক্স্যাক্টলি সেই রকম করে ফেলবে। এটাকে আমরা অ্যাক্টিভ করলাম, প্লাগ ইনটা থেকে আপনি অ্যাক্টিভ করবেন প্লাগ ইন। করার পরে টুলসে যাবেন, যাওয়ার পর দেখবেন ডাব্লুপি রিসেট। বিভিন্ন প্লাগ ইনের অ্যাক্টিভেশন বিভিন্ন জায়গায় হয়, যেমন এটা কিন্তু টুলসে আসছে। আবার অ্যাপিয়ারেন্সে দেখবেন আর একটা প্লাগ ইন আছে, এটা। সো এখানটায় ডাব্লুপি রিসেটে যাব। এরা অনেক কিছু বলছে, তো এগুলো কোনো কিছু তোয়াক্কা করবেন না, এখানে জাস্ট বলবেন রিসেট। করার পর এটাকে অ্যাক্টিভ থিম করবেন, অ্যাক্টিভ কারেন্ট অ্যাক্টিভ প্লাগইনস। রিসেট লেখার পরে আপনি রিসেট ওয়ার্ডপ্রেস করবেন। তাহলে যত পোস্ট বানাইছি, যত পেজ বানাইছি সব ডিলিট হয়ে যাবে, কিন্তু আমার ফাইলগুলো কিন্তু থাকবে। ফাইল কিন্তু কখনো নষ্ট হয় না, যদি না আপনি না চান। রিসেট করতে টাইম লাগে, রিসেট করতে 1 সেকেন্ড লাগে ভাই। কিন্তু টাইম লাগার কারণ হচ্ছে আমি লোকালি কাজ করছি এই জন্য। যখন আপনারা প্র্যাকটিস করবেন তখনও প্রবলেমে পড়বেন। অ্যান্ড আমি নেক্সট ক্লাস থেকে সার্ভারে কাজ করব, ক্লিয়ার? ওকে, এটা করার পর আমি যদি এখন ওয়েবসাইটটা ভিজিট করি, দেখেন ওয়েবসাইটে কিচ্ছু নাই। ওকে, এখানে আরও কিছু বলছে যে ইউ ডিজার্ভ, আই উইল লেট ইউ নো। আচ্ছা, এখানে রেটিং দিতে বলতেছে ওরা। রেটিং দেবো না আমরা। আবার এখানে দেখে প্লিজ আপডেট নাও, এখানে যদি ক্লিক করে এটা আপডেট করি হয়তো কিছু সলিউশন পাওয়া যেতে পারে। দেখি এটা আপডেট। ও আচ্ছা, আগেরটাই শুরু হয়ে গেছে আপলোড হওয়া। আর এটা যদি আপডেট হয় তাহলে ওটা বন্ধ করে দেবো। আচ্ছা, কোনো কিছু আপডেট বা ডাউনলোড হওয়ার জন্য ওয়ার্ডপ্রেস 30 সেকেন্ড টাইম নেয়। এর মধ্যে যদি হয়ে যায় তাহলে ভালো, না হলে ইরোর দেখায়। তবে টাইম লিমিটেশনটা বাড়ানো যায়।
হ্যাঁ জানি, ওখানে এমবি ফাইল আপলোড সাইজ বাড়া দিলে হয়ে যায়, যেটা আমি বলতেছিলাম আর কি। সো ওইটা যদি করি, ওটা আমি দেখাতে চাচ্ছি না এখন, তারপরে আপনারা রেকর্ডের জন্য আমি রাখতেছি। এসি ডক্সের ভিতরে, জ্যাম্পের ভিতরে পিএইচপি নামে একটা ফাইল আছে, এখানে যাবেন, মানে জ্যাম্পের ভিতরে এখানে দেখবে php.ini নামে একটা ফাইল আছে, এই যেটা, এটাকে আপনি ওপেন করি। ওপেন করার পরে এখানটা বলতে হবে ম্যাক্স আপলোড বা সামথিং কিছু একটা লেখে। আসে না কেন? ওরা মনে হয় চেঞ্জ করে দিয়েছে। এই যে আপলোড ম্যাক্স সাইজ, আমি ভুল করছিলাম, 40 MB তো দেওয়াই আছে। এটাই ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস দ্যাট ক্যান আপলোডেড। আচ্ছা, ফাইলস কতগুলো আপলোড করতে পারবেন, আর আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, ম্যাক্সিমাম ফাইল সাইজ 40 MB দেওয়া আছে, কিন্তু টাইম ডিউরেশনটা জানি কী দিয়ে লেখে, ম্যাক্স দিয়ে একটু, এই যে টাইম বেড়েছিল, সিক্সটি 1000 মেমোরি লিমিট। এই যে এগুলো জাস্ট আপডেট করে দিলে হয়ে যায়, কিন্তু আপডেট করে দিলে আবার এই যে জ্যামটাকে আবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হবে, ঝামেলা আছে। তো এখন ওই মুহূর্তে করতে যাচ্ছে না, তো এখানে যা আছে তাই আমরা দেখি কি হয়, দেখি। আচ্ছা, এটা বন্ধ করে দিই, দেখি কতক্ষণ টাইম নেয়। আমাদের হাতে টাইম আছে, আমরা 10 মিনিট আর নেব। আপনাদের কাজ হচ্ছে, আমি কাজটা আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা এরকম ওয়ার্ডপ্রেস থিমগুলো নিজে নিজে অ্যাক্টিভ করবেন, ডেমো ইম্পোর্ট করবেন, ওয়ার্ডপ্রেস প্লাগিনগুলো সেট আপ করবেন, পেজ ক্রিয়েট করবেন, কন্টেন্ট আপডেট করবেন, কাস্টমাইজ করে দেখবেন, পোস্ট আর পেজের মধ্যে কাস্টমাইজ করে করে দেখবেন, ভালো একটা আইডিয়া হবে। আচ্ছা, ড্যাশবোর্ডে আবার যাই, যাওয়ার পর প্লাগিনসের ভিতরে অ্যাড নিউ ক্লিক করি, আমরা গুটেনবার্গটাকে সেট আপ করে ফেলি এখনই, আবার ডেমো ইম্পোর্ট করে দেখার চেষ্টা করি। এই যে গুটেনবার্গ ইনস্টল করি, এও আপলোড হচ্ছে, এরও কাজ হচ্ছে। হুম, ওকে, ফেইল্ড, আবার ফেইল্ড, কিন্তু এটা হয়েছে কি, অ্যাক্টিভ করি এটা, এবং ওরা একটা কথা বলে চাইল্ড থিম অ্যাক্টিভ করতে বলে, কোথা জানি দেখলাম চাইল্ড থিম অ্যাক্টিভ করতে বলে। চাইল্ড থিম কী যেন আমি অন্য ক্লাসে দেখাবো, এই জন্য সার্ভার অনেক ইম্পর্ট্যান্ট। ওকে গাইস, এতটুকু করার পর আমরা এই অ্যাস্ট্রার সিস্টেমে আবার যাই, অ্যাস্ট্রা অপশনে আবার যাই, যাওয়ার পর এখানে এটা তো অলরেডি হয়ে গেছে, সি দ্য লাইব্রেরি, চলে আসলাম। আমরা যদি গুটেনবার্গ না নিতে পাই তাহলে এলিমেন্টর বা সামথিং কিছু এটা নিয়ে দেখব। চুজ করেছিলাম এটা না, ক্লিক ইম্পোর্ট
এভরিথিং। ডিলেট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট আমার এমনি ডিলেটেড করা আছে, জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। এই আলটিমেট অ্যাডভান্সটা ইনস্টল হচ্ছিল না। এটা হয়ে গেলেই শেষ। ভাইয়া এসএস সাপোর্টের প্রবলেম ফেস করতেছি। কি প্রবলেম ভাই? কখন নক দিয়েছিলেন? কখন নক দিছিলেন? দুপুরে না রাতে? পিএম বলছেন, আচ্ছা। খাইতে যাইতে পারে ভাই, খাইতেও দিবেন না? তবে কেউ না কেউ রিপ্লাই দেওয়ার কথা। আমি গ্রুপে বলি, সমস্যা নাই, আমি গ্রুপে বলতেছি এটা নিয়ে। আর কতক্ষণ? আজকের পর থেকে ক্লাসগুলো হবে সব, মানে আমি অনলাইনে কাজ করব, ডোমেন করে। সো এই প্রসেসগুলো আমি বলে দেবো নেক্সট ক্লাস থেকে। হয়ে গেছে? দেখছেন অন্য একটা প্লাগইন ইনস্টলেশন ফেল দেখাচ্ছে। এটার একটাই কারণ, যেটা হচ্ছে আমরা লোকালি কাজ করছি, এজন্য টাইম টাইম বাড়ানো উচিত।
কিন্তু টাইম বাড়ালে আবার সেট আপ টেট আপ অনেক কাহিনী আছে। সো বুঝতে পারছেন, এর আগে যে প্রবলেমটা ছিল সেটা সলভড, এখন আর একটা প্রবলেম শুরু। তার মানে এই ডেমোটা ইম্পোর্ট করার জন্য যেসব প্লাগইন লাগে সেটা থেকে একটু প্রবলেম হচ্ছে আর কি। সবাই ক্লিয়ার হয়েছি? হুম। দেখেন ওই কিন্তু আগে ইনস্টল হচ্ছে, তবে হয়ে যাবে একটা সময়, যদি করতে করতে হয়ে যাবে। তবে বছর খানেক লাগবে আর কি। নট ক্লিয়ার ভাইয়া? কি নট ক্লিয়ার সুলতান ভাই, বুঝি নাই। আচ্ছা, আমি কিন্তু এর এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে আমার এই ট্যাম্পলেটগুলো আপলোড, মানে তারা আপলোড করার জন্য দেখেন একটা থিম কি করে আপনার ইন্টারফেসটা মেনটেন করে, কিন্তু থিমের ভিতরে যে ডিজাইন কাস্টমাইজেশন, এখানে মনে করেন আপনি ডিজাইন করছেন গুটেনবার্গ দিয়ে ডিজাইন করছেন, যেটা আমি কিছুক্ষণ আগে করেছিলাম পোস্টে বা পেজে, ওইরকম করে করে আপনি কিন্তু ওয়েবসাইটটা বানাচ্ছেন, ভালো কথা। কিন্তু এখানে কিছু ডায়নামিক কাজ থাকে, যেমন একটা কন্ট্রাক্ট ফর্ম আপনি ইনস্টল করতে চাচ্ছেন, তো কন্ট্রাক্ট ফর্মটা আপনি যদি চান ডিজাইন করতে পারবেন, কিন্তু ডায়নামিক কাজের জন্য একটা প্লাগইন লাগবে, যার কাজই হচ্ছে ডাটা পাস করা। তো ওই ধরনের কাজ করার জন্য একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এইভাবে এই ট্যাম্পলেটটার বিভিন্ন রকম সেক্টরে ডিজাইনগুলো কমপ্লিট করার জন্য বিভিন্ন রকম প্লাগইন তারা ইনস্টল করতে বলে, এবং এখানে কিন্তু সে অটোমেটিক্যালি হচ্ছে। তো এটা অন্যভাবেও করা যায়, যদি আমার জানা থাকতো যে এই ট্যাম্পলেটটা ইনস্টল করার জন্য কোনগুলো প্লাগইন লাগবে, কিন্তু এখানে এখন প্রসেসটা তারা ভিন্ন। মনে করেন আমি কোনো একটা পেইড থিম ইউজ করছি, পেইড থিমটা অ্যাক্টিভ করার সাথে সাথে সে বলে দেয় কোন কোন প্লাগইন ইনস্টল করলে আপনি ওয়েবসাইটটা সুন্দর দেখতে পাবেন, বা যেমনটা আপনি ওয়েবসাইটে ডেমো দেখেছেন ওই থিমের সেরকমটা দেখতে পাবেন। কিন্তু এটা দেখার জন্য আমার যে প্লাগইনগুলো ইনস্টল করতে হবে সেই প্রসেসটা হচ্ছে এখন। কিন্তু এই প্রসেসটা হতে হতে নেট নেট স্পিডের একটা ব্যাপার থাকে, আর টাইমের একটা ব্যাপার থাকে। এই কারণে কি হয়, তারা ফেইল দেখায়। কিন্তু আমি যদি সার্ভারে কাজ করতাম এতক্ষণ লাগতো না, এটা 2 মিনিটে হয়ে যেত। সো আলটিমেটলি আপনারা যেটা মজা পাইতেন কাজটা করে, সেই মজাটা পাচ্ছেন না লোকালি কাজ করতে গেলে। সো আপনাদের ডোমেস্টিং করতে হবে, এটা প্রিপারেশন নিয়ে নেন সবাই। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন ডোমেস্টিং করবেন তখন আপনার মাইন্ডসেট থাকবে, আপনার ডেডিকেশনটা ভালো থাকবে, এফোর্টটা ভালো থাকবে। কারণ আপনি তখন চিন্তা করবে আমি অনেক দূর আগিয়েছি, সব কিছু হয়ে গেছে, জাস্ট এটা একটু কন্টিনিউ করি, ক্লাস করি, আমি ইনকামের দিকে যাবো আস্তে আস্তে। সো এই যে হচ্ছে না, সো বাদ, আপনারা একটু করে নিন, আপনারা একটু করে নিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কিন্তু এইভাবে কাজ করি, কিন্তু আমি সার্ভারে করি। তো এই মুহূর্তে আমি যদি সার্ভার দেখাই আপনাদের টাইম লাগবে আরও, কারণ সার্ভার সেট আপটা বুঝাইতে হবে। নেক্সট ক্লাসে আপনারা নিজে নিজে কোডিং করে করে এই যে পেজে যাবেন, অ্যাড নিউ করবেন, করে নাম টাম দিবেন, দেওয়ার পরে কাস্টমাইজ করবেন। আপনাদের মেইন কাজ হচ্ছে এখানটায় ক্লিক করে এই জিনিসগুলো এক একটা করে ইউজ করবেন, করে করে দেখবেন কোথায় কী আছে, প্রত্যেকটা কাজ কি, কোথায় কোনটা কাজ করে। সবাই কিন্তু সবসময় কাজ করে না। সোশ্যাল আইকনের ব্যানারগুলো আছে, তারপরে অ্যানিমেশন থাকতে পারে, এগুলো সব সোশ্যাল আইকন। তারপরে দেখেন পোস্ট গ্রিড, ক্লিক করেন, দেখবেন একটা গ্রিড তৈরি হবে, হ্যালো ওয়ার্ল্ডের অনেকগুলো পোস্ট চলে আসবে, সব কিছু এর মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে নেভেটা ইউজ করতে পারেন, নেভেটাও দেখবেন, যেটা আমি তখন বলেছিলাম, নেভে। ক্লিয়ার? আপনাদের কাজই হচ্ছে নিজে নিজে রিসার্চ করা, করার পর যেহেতু লোকালি কাজ করবেন আপনারা কী করবেন, স্ক্রিনশটগুলো নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা স্ন্যাপিং টুল ইউজ করতে পারেন, এই যেটা, অথবা এখানটায় ক্লিক করে মোর টুলসে যাবেন, তারপর এক্সটেনশনে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পরে ওপেন ক্রম ওয়েব স্টোরে যাবেন, যাওয়ার পর এটা সিলেক্টেড থাকবে এবং আপনি বলবেন যে স্ক্রিন ক্যাপচার দিয়ে রান করেন, ইন্টার দেন, দিলে আপনি দেখবেন অনেকগুলো স্ক্রিন রেকর্ডার পাবেন। সাপোজ আমি এটাকে ইনস্টল করবো, অ্যাড করব, তারপর এখানে অ্যাড এক্সটেনশন করব, দেবে এটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে উপরে আপলোড হয়ে যাবে। এখন মনে করেন আমি এইটাকে স্ক্রিনশট নেব, কই গেল, এইটার স্ক্রিনশট নেব, তাহলে কই গেল এটা, আচ্ছা ধরে নিলাম এটা দিয়ে স্ক্রিনশট নেব, এটা দিয়ে, তার এখানে ক্লিক করে ভিজিবল পেজ মানে এতটুকু অংশ নেব, ইন্টার পেজ মানে পুরোটাই নেবে, তা আমি ভিজিবল পেজটা নেব, এখানে ক্লিক করেন, দেখেন স্ক্রিনশটটা হয়ে গেল। তারপর আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করব, বুঝে গেছে? এটা এইভাবেই করতে হয়। ক্লিয়ার সবার? সো এইভাবে স্ক্রিনশট নিয়ে কয়েকটা স্ক্রিনশট নিয়ে কোথায় কোথায় কী কাজ করেছেন
গ্রুপের মধ্যে পোস্ট দিবেন আমার যেখানে ভিডিও দিছি। জি, একটাই বলেন। করেন, করেন। আপনাদের ক্লাস শেষ গাইজ, যদি থাকতে চান থাকতে পারেন। না, আপনারা দেখি। স্ক্রিন শেয়ার হয়নি, হচ্ছে। বলেন। ড্যাশবোর্ডে যান, সেটিংসে যান, রিডিংয়ে যাবেন। পেজে যান, পেজেস, ড্যাশবোর্ডের পেজেস। পেজ যেখানে বানান সেখানে যান। ফ্রন্ট পেজটা ভিউ করান, ওই যে হোম পেজ। ওখানে ক্লিক করলেন কেন? আচ্ছা, করছেন করছেন। এটা আমি প্রিভিউ দেখতে চাই, ভিউ দেখতে চাই। আগে লোড হোক, তারপর ক্লোজ করে দেন। ব্লকে ক্লিক করেন, পার্মালিঙ্কে ক্লিক করেন, ডান দিকে পার্মালিঙ্ক। এবার কন্ট্রোল প্রেস করে ওখানে ক্লিক করেন, ওই লিঙ্কে। কন্ট্রোল প্রেস করে। এখন আমাকে বলেন কি দেখতে চাচ্ছিলেন। থিম আপলোড করলে শো কেন করবে? থিমের মতো করে ইন্টারফেসটা করার জন্য ডিজাইন করতে হয়, ডেমো ইম্পোর্ট করতে হয়। থিম জাস্ট, হ্যাঁ বলতে থাকেন। থাকবে তো। আপনি আগের পেজে যান, যে পেজ এডিটরটা বের করেন। আপনারা ওই জিনিসগুলো এখানে পাইছেন, এটাই তো ওখানে দেখাবে, কারণ এটাই হচ্ছে ফ্রন্ট পেজ। আপনি একটা থিম অ্যাক্টিভ, শুনেন, আপনি যখন চুজ করেন, আপনি থিমের ডিজাইন দেখেন না, একটা ছবি দেখেন না? ছবি দেখে যখন ভাবেন যে এরকম একটা ডিজাইন হবে এই ছবিটা, যখন আমি থিমটা অ্যাক্টিভ করব, অ্যাকচুয়ালি তা কখনোই হয় না। এটা করতে হয় দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ডেমো ইম্পোর্ট করতে হয় অথবা কাস্টমাইজ করতে হয়। কিন্তু আপনাকে কন্টেন্ট, ইমেজ, লেআউট এগুলো ক্রিয়েট করতে হবে আপনাকেই। সো এখনও ইনিশিয়ালি আছে। সো আপনাকে একটা পেজ বিল্ডার লাগবে। ওরা যে ডেমোটা দেখাচ্ছিল, যে ছবিটা দেখে আপনি এটাকে অ্যাক্টিভ করেছেন, ওই ছবিটা আসলে কী দিয়ে তৈরি করছে সেটা জানতে হবে আগে। এরপরে ওই প্লাগইনগুলো ইনস্টল করতে হবে, দেন ওইটা ডিজাইন করতে হবে। যদি ওই থিম আপনাকে ডেমো ইম্পোর্ট করার সুযোগটা দেয়, সব থিম ডেমো ইম্পোর্ট করতে দেয় না। আপনি থিম অ্যাক্টিভ করার পরে ডেমো ইম্পোর্ট করেন, ড্যাশবোর্ডে যান, ওই থিমের অ্যাপেন্সে যান, ওই থিমের ডেমো ইম্পোর্টের অপশন আছে একটা নিচে দিকে, দেখছেন? এটা কখন ইউজ করছিলেন? ইয়েস করেন। ওয়েট, এখানটায় বলছে চুজ ফাইল, তার মানে কি ডেমোটা আপলোড করতে হবে, তার মানে কি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ওই থিমের ডকুমেন্টেশনে যাবেন। ওরা হয়তো, যদি এটা ফ্রি হয়ে থাকে তাহলে ওরা একটা ফাইল দিবে, যে ফাইলটা এখানে আপলোড করতে হবে।
আর যদি না পান তাহলে বুঝতে হবে থিমটা সে দিয়েছে ঠিকই, কিন্তু ডেমোটা আপলোড করতে গেলে আপনাকে পে করতে হবে। সব থিম কিন্তু সব কিছু একইভাবে ফ্রি দেয় না। ডাব্লুপি রিসেট প্লাগইনটা ইউজ করতে হবে। এটা কোনো কথা? আমার লাইফে প্রথম শুনতেছি কাজ করে না। আপনি ইনস্টল প্লাগইনসে গেছেন কেন? এখানে কেন? প্লাগইনসে যাবেন, নিচে নিচে। কই ডাব্লুপি রিসেট দেখান আমাকে। এখানে ইনস্টল করছেন? আপনার তো ইনস্টলই হয়নি। তাহলে ইনস্টল প্লাগইনসে যান। আপনি কি ফোল্ডার ভিতরে ঢুকে ডিলিট করে দিয়েছেন? এখানেই সমস্যা, আপনি অনেক প্রবলেম আছে এর মধ্যে। স্ক্রল করেন নিচের দিকে, স্ক্রল করেন নিচের দিকে। ওই দিক মাউস নিচ্ছেন কেন? ডান দিকে রাখেন, স্ক্রল করেন আরও। আমি তো দেখতেছি আরও যাবে। এই যে ডাব্লুপি রিসেট এখানে আছে। আপনি ইনঅ্যাক্টিভ করতেছেন কেন? আপনি রিসেট মারতে চাইছেন না? তাহলে টুলসে যান। কলাপস করছেন কেন? ওই জিনিসটা বড় করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন নিচেরটাতে, টুলসে যান, ডাব্লুপি রিসেটে ক্লিক করেন। স্ক্রল করেন নিচের দিকে, রিসেট মারেন, টাইপ লেখেন রিসেট। শুধু রিসেট দিলে হয় না। ওখানে ইনপুটে কি বলছে? আমরা কিন্তু প্রত্যেকটা বাঙালি, আমরা পড়ি না, খালি করি। জি স্যার, এবার হবে। হয়ে গেছে, এবার হবে, সমস্যা নাই। আপনি যেটা চাচ্ছেন যে আউটপুটটা, আপনি যেহেতু সার্ভারে আছেন, আপনি অ্যাস্ট্রা ইউজ করেন অথবা নেভে ইউজ করেন, আপনি পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।